ক্লাস 7-এ আজকে আমরা পরমাণু অণু এবং রাসায়নিক বিক্রিয়া এই চ্যাপ্টারটাকে নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারটার বেসিক আমাদের পরমাণু নিয়ে, পরমাণু কি কি বিক্রিয়া করে, বিক্রিয়া কত রকমের ইত্যাদি নিয়ে আলোচনা অন্তর্গত। তাহলে প্রথমে পড়ি চিহ্ন জিনিসটা কি। বিভিন্ন মৌল বা পদার্থকে বিভিন্ন সময় আবিষ্কার করা হয়েছে, যেমন লোহা আবিষ্কার হয়েছে, তামা, জিঙ্ক, এরকম বিভিন্ন পদার্থ বিভিন্ন সময়ে আবিষ্কার হয়েছে। এবার এই পদার্থগুলো আবিষ্কার হওয়ার পর তাদের নাম দেওয়া হয়েছে, যেমন ফসফরাসের নাম দেওয়া হয়েছে ফসফরাস, যেমন হাইড্রোজেনের নাম দেওয়া হয়েছে হাইড্রোজেন। কোনো কোনো ক্ষেত্রে নামের যৌক্তিকতা আছে, যৌক্তিকতা মানে যুক্তি দেওয়া আছে যে এই নামটা এই কারণে। যেমন ধরো হাইড্রোজেন জল তৈরি করতে কাজে লাগে, হাইড্রোজেন যেহেতু জল তৈরি করতে কাজে লাগে সেই জন্য হাইড্রোজেনকে হাইড্রোজেন বলা হলো। হাইড্রো মানে জল, জেন মানে তৈরি করা। সেরকম ভাবে আমরা কোনো পদার্থের নাম রেখেছি অক্সিজেন। যেমন ধরো তোমার বাবা মা তোমার নাম রেখেছে, সেটা অনেক ক্ষেত্রে যৌক্তিকতা আছে, অনেক ক্ষেত্রে যৌক্তিকতা নাই। যেমন অনেকে কি করে বাবা মায়ের নাম মিলিয়ে নাম রাখে, অনেকে কি রাখে ভগবানের নামে নাম রাখে যে আমার ছেলেটাও ভালো হবে, হয় না সেটা আলাদা কথা, বাট ঠিক আছে ধরে নিচ্ছি ওরকম হবে হয়তো। ওকে, তো এরকম ভাবে মোটামুটি আমরা ভেবে রাখি। তেমনি আমরা বিভিন্ন পদার্থ আবিষ্কার করেছি, বিভিন্ন সময় ডিসকভার করেছি। যেমন ধরো একটা আবিষ্কার করেছি পদার্থ, আমি কথা মনে বলছি লোহা। এবার লোহাকে তো আমরা বাংলায় বলছি লোহা, কিন্তু যেখানে আবিষ্কার হয়েছে সেখানে তার নাম রেখেছে কি ফেরাম। তাহলে তার নাম রেখেছে কি ফেরাম, FERRUM। এবার এই ফেরামটাকে দিয়ে আমি যদি পুরোটাকেই লোহা লিখতাম, তাহলে ধরো ফেরাম এরকম করে অক্সিজেন হাইড্রোজেন পুরো লেখাটা যদি লিখতাম পুরো ওয়ার্ডটাকে, তাহলে সেটা অনেক বড় হয়ে যেত, জটিল হয়ে যেত। সেই জন্য বিজ্ঞানীরা ধারণা দিলেন যে আমরা যদি পুরো কথাটাকে না লিখে তার প্রথম অক্ষর বা একটা দুটো অক্ষর নিয়ে ওই মৌলটাকে প্রকাশ করি, তাহলে আমার সুবিধা হবে, জায়গা বাঁচবে। যেমন পুরো হাইড্রোজেন না লিখে আমরা যদি শুধু এইচটা ব্যবহার করি হাইড্রোজেনের বদলে, তাহলে আমরা কেমিস্ট্রিতে বুঝে নেব যে কোনো জায়গায় এইচ লেখা আছে মানে সেটা হাইড্রোজেন। তাহলে এইখান থেকে উৎপত্তি লাভ করলো চিহ্নের। যেমন হাইড্রোজেনের চিহ্ন কি না, তো স্যার এইচ। হাইড্রোজেনের চিহ্ন মানে কোনো জায়গায় এইচ লেখা আছে মানে আমরা কেমিস্ট্রিতে বুঝে নেব সেটা হচ্ছে তার চিহ্ন হাইড্রোজেন। যেমন কোন জায়গায় Fe লেখা আছে মানে বুঝে নেবো সেটা হচ্ছে ফেরাম লোহা। তাহলে এইভাবে আমরা বিভিন্ন পদার্থের নামগুলোকে পেলাম। যেমন তামার চিহ্ন কি হলো Cu নাকি রে, কুপ্রাম বা কপ্রাম, তাই তো Cu। যেমন সোডিয়াম, তাহলে সোডিয়ামের চিহ্ন স্যার S না, নাট্রিয়াম। সোডিয়ামকে নাট্রিয়াম বলে বলে Na। তেমনি পটাশিয়াম K। তেমনি তোমার ধরো আছে, যেমন ধরো পারদ, পারদের চিহ্ন কি হবে পি না, পারদ তো বাংলায় বলি আমরা। পারদের অ্যাকচুয়াল নাম যদি দেখো সেটা হচ্ছে হাইড্রারজিনাম, হাইড্রারজিনাম। তাহলে পারদের চিহ্ন হবে Hg। এবার স্যার এই যে চিহ্নটা Hg এরকম এরকম কেন নিচ্ছি, এবার এটা কি করেছিল যখন এই চিহ্নগুলো লেখা হয়েছিল তখনকার বেসিসে হয়েছিল। যেমন ধরো আমরা প্রথমেই চিহ্ন বলতে বুঝবো প্রথম অক্ষরটা, প্রথম অক্ষরটাই চিহ্ন। এবার ধরো আমরা যদি দেখি ফ্লুওরিন, তাহলে ফ্লুওরিনের চিহ্ন কি বলতো F। আর যদি ফেরাম দেখি তাহলে ফেরামেরও চিহ্ন F হওয়া উচিত। দাঁড়াও, F আর ফেরামেরও চিহ্ন F হওয়া উচিত। মানে কি প্রথম অক্ষরটাকে নিয়ে যদি আমি চিহ্ন বসাই তাহলে দুটোর ক্ষেত্রে তো প্রথম অক্ষর F, তাহলে ফেরামেরও চিহ্ন F, ফ্লুরিনের চিহ্ন F। কিন্তু কোনো জায়গায় যদি F লেখা থাকে আমি কি করে বুঝবো সেটা ফেরাম না ফ্লুরিন? বুঝতে পারবো না। সেজন্য বিজ্ঞানীরা বললো যেটা আগে আবিষ্কার হয়ে গেছে পরেরটাতে কি করো, পরের যেটা গুরুত্ব পাচ্ছে সেই অক্ষরটাকে নিয়ে নাও। তাহলে ফ্লুরিনের চিহ্ন F হলো কিন্তু ফেরামের চিহ্নটার F হইলো না, তখন কি হলো Fe নিলাম এক্সট্রা। এবার এটা কেমন ভাবে নেব, এমফ্যাসাইজের উপর। যেমন ধরো কার্বনের চিহ্ন কি স্যার না, তো কার্বন হয় C। হ্যাঁ না না বলবে, কার্বন কি হয় C। আবার দেখো ক্লোরিনের ক্ষেত্রে, চুপ করবি তোরা, ক্লোরিনের ক্ষেত্রেও তাহলে C হওয়া উচিত। দেখো প্রথম অক্ষর তো C,
তাহলে দুটোই যদি সি হয়ে যায় তাহলে সি হলে আমি কি করে বুঝবো কোনটা কার্বন কোনটা ক্লোরিন? তখন বিজ্ঞানীরা বললো না, কার্বনকে সি রাখো, ক্লোরিনকে কি করো, তাহলে সি এইচ হওয়া উচিত। কিন্তু দেখো ক্লোরিনের ক্ষেত্রে সি এইচ এর থেকে এল এর ওপর গুরুত্বটা বেশি আছে, ক্ল নাকি ল, ল আগে আসছে বলে ক্লোরিনের চিহ্নটাকে সিএল লেখা হলো, সিএইচ নয়। বুঝতে পারলাম? আবার দেখো ফেরামের ক্ষেত্রে যদি এফি নিলাম, ফে এফ ই ই এর যুক্ত আছে, বুঝতে পারলাম? বোঝাতে পেরেছি? যেমন ধরো সালফার, তাহলে যদি আমি সালফার চয়েস করি তাহলে সালফারের চিহ্ন কত হবে স্যার? এস, সালফারের চিহ্ন এস। কিন্তু যদি আমি স্ট্যানাম চয়েস করি, স্ট্যানাম, স্ট্যানামের ক্ষেত্রে চিহ্ন তাহলে এস হওয়া উচিত ছিল, দেখো গন্ডগোল হয়ে যাচ্ছে। এবার স্ট্যানামের ক্ষেত্রে আমরা স্ট্যানাম মানে বুঝি টিন, সেই জন্য স্ট্যানামের ক্ষেত্রে এন এর ওপর গুরুত্ব বেশি দেওয়া হলো, তাই এস এন হলো টিনের চিহ্ন। এরকম ভাবে বিভিন্ন পদার্থের চিহ্নগুলোকে আমাদেরকে মনে রাখতে হয়। যেমন অক্সিজেনের চিহ্ন কি হয়? ও, হাইড্রোজেনের চিহ্ন এইচ, হিলিয়ামের চিহ্ন বলো, হিলিয়াম কি হবে? এইচ ই। আচ্ছা বলো লিথিয়ামের চিহ্ন কি হবে? বেরিলিয়াম। বোরন, বোরন হবে বি, বোরন হবে বি। কার্বন কি হবে? সি। নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, না এ নিয়ন হচ্ছে এনই। কেন? নাইট্রোজেন তো এন হয়ে গেল, নাইট্রোজেন তো এন হয়ে গেল, তাহলে নিয়নটা কি হবে? এনই। আচ্ছা আমি এগুলো লিখছি না, বাড়িতে একটু ভিডিওটা দেখে পজ করে এগুলো লিখে নিতে পারবে যে নাইট্রোজেন মানে কি এন, অক্সিজেন মানে কি ও, ফ্লুরিন মানে কি এফ, নিয়ন মানে। বলো সোডিয়াম কি হলো? আবার সোডিয়াম এসো, সোডিয়াম এনে হয়। সোডিয়ামটা তাহলে কি স্যার? দেখো আমরা তাকে সোডিয়াম চলতি ভাষায় বলি, অ্যাকচুয়ালি তার নাম হচ্ছে ন্যাট্রিয়াম। ক্লিয়ার? তেমনি ম্যাগনেসিয়াম কি হবে? এম জি, শুনে নাও ম্যাগনেসিয়াম। তারপর কি হলো? অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম কি হবে? আসতে ভাই। তারপর সিলিকন কি হবে? ঠিক আছে। ফসফরাস, না পি, ফসফরাস পি, তাহলে ফসফরাস পি। সালফার, ক্লিয়ার? ক্লোরিন কি হবে? তারপর হচ্ছে আর্গন কি হবে? পটাশিয়াম কি হবে? কে, একটু আগে বলে দিলাম পটাশিয়াম কে। ক্যালসিয়াম সি। এইভাবে চলবে। ক্লিয়ার হলো? আর বলছি না, অনেক নাম বলে দিলাম। দেখো এবার কিছু কিছু নাম, কিছু কিছু নাম আমাদের গ্রহ থেকে নেওয়া হয়েছে। যেমন ধরো ইউরেনাস গ্রহ থেকে নেওয়া হয়েছে ইউরেনিয়াম, ইউরেনাস গ্রহ থেকে কি নেওয়া হয়েছে? তাহলে ইউরেনিয়ামের চিহ্ন হচ্ছে ইউ। তেমনি প্লুটো গ্রহ থেকে কি নেওয়া হয়েছে বলো? প্লুটোনিয়াম। কি বললাম? প্লুটোনিয়াম। নেপচুন থেকে কি নেওয়া হয়েছে? নেপচুনিয়াম। বুঝতে পারলাম? তাহলে এগুলো হচ্ছে বিভিন্ন গ্রহ থেকে নেওয়া নাম। তাহলে ইউরেনাস গ্রহ থেকে হচ্ছে ইউরেনিয়াম, প্লুটো থেকে প্লুটোনিয়াম, নেপচুন থেকে নেপচুনিয়াম। যেমন আমেরিকা থেকে একটা নাম নেওয়া হয়েছে জানো? আমেরিকা দেশ থেকে কি বলতো? আমেরিশিয়াম। কি বললাম? আমেরিশিয়াম হচ্ছে আমেরিকা নাম থেকে নেওয়া হয়েছে, আমেরিশিয়াম। বিভিন্ন বিজ্ঞানীর নামানুসারে হয়েছে, বিজ্ঞানীর নামানুসারে। যেমন যেমন বিজ্ঞানী রাদারফোর্ডের নাম অনুসারে রাদারফোর্ডিয়াম বা রুদারফোর্ডিয়াম। ক্লিয়ার হলো? রাদারফোর্ডিয়াম। যেমন বিজ্ঞানী আইনস্টাইনের নাম অনুসারে হয়েছে আইনস্টাইনিয়াম, আইনস্টাইনিয়াম। এগুলো কোথায় পাবো স্যার? এগুলো আমাদের টেক্সট বইয়ে আছে সব। এবার টেক্সট বই এগুলো পড়তে হবে। এবার যদি না পাও চিন্তা করো না, আমি আছি তো, হাম হ্যাঁ, আমি কি করব? সব দিয়ে দেবো, চিন্তা করো না, সব চিহ্ন আমি দিয়ে দেবো, চিন্তাই করতে হবে না। ক্লিয়ার? মনে থাকবে? চলো প্রত্যেকটা মৌলের, হ্যাঁ কিন্তু লেখাগুলো বাংলায় থাকবে না, কিসে থাকবে? ইংরেজিতে। ওটা আমি কিছু করতে পারবো না। ক্লিয়ার? তাহলে চিহ্ন প্রকাশের গুরুত্ব কি? এত বড় বড় নাম লেখার বদলে ছোট ছোট নাম দিয়ে লিখলে আমাদের সুবিধা হয়ে গেল, হ্যাঁ না বলো? পড়তে অনেক ইজি হয়ে গেল। বুঝতে পারলাম? চিহ্নের গুরুত্ব কি? একটা অক্ষর বা দুটি অক্ষর দ্বারাই কোনো একটা মৌলকে পুরোপুরি প্রকাশ করার সহজ উপায় হলো চিহ্ন। ক্লিয়ার হলো? না, দুটো অক্ষরই হয়, একটা বা দুটো হয়। ক্লিয়ার? চলো বিভিন্ন মৌলের চিহ্ন কি আমরা এখানে বুঝিয়ে দিলাম, সমস্ত মৌলের মোটামুটি যা যা আমাদের কাজে লাগবে। চলো চট করে কয়েকটা জিজ্ঞেস করে নি দেখি। তুমি বলো শ্রেয়ান, তাই তো? বলো দেখি।
ফসফরাসের চিহ্ন কি হবে ওকে বলতে দেবে। ফসফরাসের চিহ্ন কাউকে হাত তুলতে হবে না, সব বলো কি হবে। ফসফরাসের চিহ্ন তাহলে পি। ভেরি গুড, বসো। তুমি বলো পাশের জন সৌমেন, টিনের চিহ্ন কি হবে? টিন স্ট্যানাম কি হবে? এসটি। দেখলা এখনই দেখালাম কি হবে? এসএন। তাহলে এগুলো মনে রাখতে হবে তো। টিন মানে হচ্ছে এসএন। বসো পাশের জন, লোহার চিহ্ন কি হবে? এফি। ফেরাম। ভেরি গুড, লোহার চিহ্ন হচ্ছে এফি। তার আগের জন, তামার চিহ্ন কি হবে? তামা। তামার ইংরেজি হচ্ছে কি বলেছিলাম? কুপ্রাম। কি বলেছিলাম? বসো, তাহলে ভুলে গেলে হবে সিইউ। বসো বলো, পারদের চিহ্ন কি হবে? হাইড্রারজিনাম নাকি কি বলেছি? কি হবে বলো? এইচ এইচ ইউ কি হবে? এইচ জি, হাইড্রারজিনাম। তার আগের জন বলো, সিসার চিহ্ন কি হবে? সিসার চিহ্ন সি। সিসার ইংলিশ হচ্ছে প্লাম্বাম। কি বললাম? প্লাম্বাম। প্লাম্বাম। তাহলে পিবি, এইটা হচ্ছে তার চিহ্ন পিবি। সিসার চিহ্ন কি বললাম তাহলে? প্লাম্বাম পিবি। মাথায় রাখবে, সিসার চিহ্ন কি বললাম? পিবি চিহ্ন। ক্লিয়ার? বলো, পটাশিয়ামের চিহ্ন কি হবে? কে। ভেরি গুড, তাহলে পটাশিয়াম হয়ে গেল কে। ক্যালসিয়ামের চিহ্ন কি হবে? ক্যালসিয়াম কে এল হয়ে গেল। ক্যালসিয়াম হচ্ছে সিএ, মনে থাকবে। এই তো বলছি, বসো বলো অ্যালুমিনিয়ামের চিহ্ন কি হবে? এক্ষুনি তো দিয়ে রেখে দিলাম এল। এই তো এখানে করে দিয়েছি অ্যালুমিনিয়াম এল। তাহলে অ্যালুমিনিয়ামের চিহ্ন হচ্ছে এল। এই তো পিবি। সিসার ইংলিশ কি বলতো? প্লাম্বাম। এই সিসাটার ইংলিশ হচ্ছে প্লাম্বাম, তাই তার চিহ্ন হচ্ছে পিবি, মনে থাকবে। লোহার ইংরেজি কি? ফেরাম, তার চিহ্ন কি? বুঝাতে পারলাম? বুঝতে পেরেছো? তাহলে মোটামুটি আইডিয়া এলো চিহ্ন সম্বন্ধে। চলো এবার, পরমাণু কি, এটি কি দিয়ে তৈরি? যদি কোনো একটা পদার্থকে ভাঙতে ভাঙতে যাই, তাহলে সর্বশেষ যেখানে গিয়ে পৌঁছাবো সেটার নাম হচ্ছে পরমাণু। একটা পদার্থকে ভাঙতে ভাঙতে যদি যাই, তাহলে আমাদের তৎকালীন অনেক প্রাচীন ঋষি ছিলেন, ঋষি কনাদ। সেই কনাদ প্রথম পরমাণু কথাটা ইউজ করেছিলেন, পরমাণু। এবং ক্লাস 8-এ পড়াবো, গ্রিসে তৎকালীন ডেমোক্রিটাস প্রথম অ্যাটোমোস কথাটা ইউজ করেছিলেন, অ্যাটোমোস। এই অ্যাটোমোস কথার মানে হচ্ছে যাকে ভাঙা যায় না। ওই অ্যাটোমোস কথা থেকে উৎপত্তি লাভ করেছে অ্যাটম। অ্যাটম মানে কি? পরমাণু। তার মানে পরমাণু হচ্ছে পদার্থের এমন একটা ক্ষুদ্র জায়গা যাকে আর ভাঙা যায় না, এটা মোটামুটি ধারণা ছিল। তার মানে কোনো একটা পদার্থকে ভাঙতে 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 শেষ পর্যন্ত যদি চলে যায়, আমরা কি পাবো? পরমাণু। পরমাণু কি দিয়ে তৈরি? দেখা গেছে পরমাণু 3টি ছোট ছোট কণা দিয়ে তৈরি। কণা মানে পরমাণুর ভেতরে ছোট ছোট কণা থাকে, তাদেরকে বলা হয় আদি কণা। তাহলে পরমাণু 3টি ছোট ছোট কণা দিয়ে তৈরি। একটার নাম হচ্ছে প্রোটন, একটার নাম হচ্ছে ইলেকট্রন, আর একটার নাম কি? নিউট্রন। দেখা গেছে প্রোটনের আধান ধনাত্মক বলেকে প্লাস দিয়ে লিখি আমরা। প্রোটনের আধান কি? ধনাত্মক বলেকে প্লাস দিয়ে লিখি আমরা। ইলেকট্রনের আধান ঋণাত্মক বলেকে মাইনাস দিয়ে লিখি। আর নিউট্রনের কোনো আধান নাই বলেকে কি দিয়ে লিখি? জিরো। মনে পড়ছে আগের দিন ক্লাস? প্রোটনের আধানের পরিমাণ কত? দেখা গেছে প্রোটনের আধানের পরিমাণ +1.602 ইন্টু 10⁻⁻19 কুলম। পারলে মুখস্থ রাখবেন, নাহলে দরকার নাই, এইটা আবার পড়াবো। তাহলে এটা হচ্ছে প্রোটনের আধান কত? +1.602 ইন্টু 10⁻⁻19 কুলম। অর্থাৎ প্রোটনের মধ্যে এতটা চার্জ থাকে। তেমনি হ্যাঁ, কুলম একক। ইলেকট্রনের আধান -1.602 ইন্টু 10⁻⁻19 কুলম। তার মানে তুমি দেখতে পাচ্ছ একটা প্রোটন আর একটা ইলেকট্রনের আধানের পরিমাণ সমান, কিন্তু বিপরীত। অর্থাৎ একটা প্লাস আর একটা মাইনাস। আর নিউট্রনের কোনো আধান নাই বলে নিউট্রন কত হবে? জিরো। আধান মানে যার মধ্য দিয়ে তড়িৎ যাতায়াত করতে পারে। আধান মানে যার মধ্য দিয়ে তড়িৎ যাতায়াত করতে পারে। কোন পদার্থ অন্য কোন পদার্থ থেকে আকর্ষণ করার ক্ষমতা লাভ করে, এগুলো আধানের দ্বারা হয়। এই প্রোটন, ইলেকট্রন, নিউট্রনের মধ্যে সব থেকে ভারী হচ্ছে নিউট্রন।
আর সব থেকে হালকা হচ্ছে ইলেকট্রন। তাহলে প্রোটন, ইলেকট্রন, নিউট্রনের মধ্যে নিউট্রন হচ্ছে সব থেকে ভারী আর সব থেকে হালকা কি? ইলেকট্রন। দেখা গেছে একটা প্রোটন একটা ইলেকট্রনের তুলনায় 1836 গুণ ভারী হয়। তাহলে একটা প্রোটন একটা ইলেকট্রনের তুলনায় কত গুণ ভারী? 1836 গুণ। আর একটা নিউট্রন একটা ইলেকট্রনের তুলনায় 1839 গুণ ভারী। বাপরে বাপ। তাহলে ভাবতে পারছো 3। তাহলে প্রোটন আর নিউট্রনের ভর প্রায় কাছাকাছি, হ্যাঁ না বলো? তাহলে একটা প্রোটন একটা ইলেকট্রনের তুলনায় 1836 গুণ ভারী, একটা নিউট্রন একটা ইলেকট্রনের তুলনায় প্রায় 1839 গুণ ভারী। প্রোটন আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী রাদারফোর্ড। কি নাম বললাম? রাদারফোর্ড। তাহলে প্রোটন আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী রাদারফোর্ড। ইলেকট্রন আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী থমসন, জে থমসন, কিন্তু নাম দিয়েছিলেন স্টোনি। কি নাম বললাম? বিজ্ঞানী জে স্টোনি। তাহলে নাম দিয়েছিলেন বিজ্ঞানী স্টোনি। মাথায় রাখবো আমরা, ইলেকট্রন আবিষ্কার করেছিলেন কে? থমসন, কিন্তু ইলেকট্রন নাম কে দিয়েছিলেন? স্টোনি। মনে থাকবে। নিউট্রন আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী স্যাডউইক। কি নাম বললাম? স্যাডউইক। তাহলে স্যাডউইক আবিষ্কার করেছিলেন। তাহলে আবিষ্কারকের নামগুলো সব বলে দিলাম। স্যাডউইক। প্রোটন আবিষ্কার করেছিল রাদারফোর্ড, ইলেকট্রন আবিষ্কার করেছিল থমসন, নাম দিয়েছিল স্টোনি, আর নিউট্রন আবিষ্কার করেছিল স্যাডউইক। ক্লিয়ার হলো? তাহলে পরমাণু কি, পরমাণু কি দিয়ে তৈরি, এটা মোটামুটি একটা আইডিয়া আমরা এখান থেকে পেলাম। পরমাণু কি না, তো পদার্থের ক্ষুদ্র অবস্থা যা স্বাধীনভাবে থাকতে পারে। ক্লিয়ার? স্যাডউইক। স্যাডউইক। এই পরমাণুগুলো যুক্ত হয়ে তৈরি করে অণু। পরমাণুগুলো যুক্ত হয়ে কি তৈরি করে? অণু। অণু দু প্রকারের হয়, একটা মৌলিক অণু, একটা যৌগিক অণু। মৌলিক অণু কাদের বলে? একই পদার্থের অণু দিয়ে, একই পদার্থের পরমাণু দিয়ে তৈরি অণুকে কি বলে? মৌলিক অণু। যেমন অক্সিজেন আর অক্সিজেন যুক্ত হয়ে যে অণু তৈরি করবে তাকে বলা হবে অক্সিজেনের মৌলিক অণু। হ্যাঁ না বলো? বিভিন্ন পদার্থের পরমাণু যুক্ত হয়ে যে অণু তৈরি করে তাকে বলা হয় যৌগিক অণু। যেমন ধরো কার্বন আর অক্সিজেন দুটো কি আলাদা পদার্থ, তাদের পরমাণু যুক্ত হয়ে যে অণু তৈরি করবি CO2, সেটা হচ্ছে যৌগিক অণু। তাহলে একই পদার্থের পরমাণু যুক্ত হয়ে যে অণু তৈরি করছে তাকে কি বলছো তুমি? মৌলিক অণু। O2 মৌলিক অণু, H2 মৌলিক অণু, N2 এগুলো মৌলিক অণু। কিন্তু ভিন্ন পদার্থের পরমাণু যুক্ত হয়ে যে অণু তৈরি করে তাকে কি বলা হয়? যৌগিক অণু। যৌগিক অণু ভিন্ন পদার্থ হলে পরে যৌগিক অণু হবে। ঠিক আছে? যেমন CO2, H2O, PH3, CH4 এগুলো সব। তাহলে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন সম্বন্ধে কি আমি আগের স্লাইডে বুঝিয়ে দিলাম? হ্যাঁ না বলো? তাহলে চট করে জিজ্ঞেস করে নি বাবু, পল্লব, প্রোটন কে আবিষ্কার করেছিল? বিজ্ঞানী রবার্ট। বলো বলো। হ্যাঁ, উচ্চারণ হবে তো, দেখো এবার হবে। বলো 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 বলো, বলতে হবে। এ বাবা, হ্যাঁ তাহলে এবার পড়ছো না কেন? বলো কি হবে? রাদারফোর্ড। ইলেকট্রন কে আবিষ্কার করেছিল? বসো, কে আবিষ্কার করলো? না, রাদারফোর্ড নয়, থমসন। নাকি? নাম দিয়েছিল স্টোনি। আর নিউট্রন কে আবিষ্কার করেছিল? তাহলে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। একটা প্রোটন ইলেকট্রনের তুলনায় কত ভারী? তুমি চুপ করো। 1836 গুণ ভারী। একটা নিউট্রন ইলেকট্রনের তুলনায়। ক্লিয়ার? তাহলে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন নিয়ে সমস্ত ক্লিয়ার হলো? ডাউট বুঝতে পারলাম? চলো, বিভিন্ন মৌলের পরমাণুর গঠন। আমরা ভিন্ন মৌলের পরমাণুর গঠনগুলোকে একটু দেখবো। তাকাও। তাহলে কিভাবে পরমাণুর মধ্যে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন থাকে? একটা পরমাণুর ভেতরে একটা অংশ থাকে
তাকে আমরা বলি নিউক্লিয়াস। তাকে আমরা বলি নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ভেতরে থাকবে কি? প্রোটন আর নিউট্রন। এই নিউক্লিয়াসের ভেতরে থাকবে প্রোটন আর থাকবে কি? নিউট্রন। আর বাইরে ইলেকট্রন গুলো বিভিন্ন কক্ষপথে ঘুরে বেড়াবে। যেমন ধরো সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহগুলো ঘুরে বেড়ায়, তাহলে তুমি ভাবতে পারো যে এটা হচ্ছে সূর্য, আর একে কেন্দ্র করে যেমন গ্রহ ঘুরে বেড়ায় সেরকমই নিউক্লিয়াসকে কেন্দ্র করে কারা ঘুরে বেড়াবে? ইলেকট্রন। নিউক্লিয়াসকে কেন্দ্র করে কারা ঘুরে বেড়াবে? ইলেকট্রন। তাহলে প্রোটন আর নিউট্রনকে নিয়ে তৈরি হচ্ছে নিউক্লিয়াস। মাথায় রাখবে নিউক্লিয়াস পরমাণুর সব থেকে বেশি সুস্থিত জায়গা, সব থেকে বেশি সুস্থিত। আর নিউক্লিয়াস ইলেকট্রন দ্বারা ঘিরে থাকে বলে নিউক্লিয়াসের উপর সবার প্রভাব থাকে না। নিউক্লিয়াসের ভেতরে প্রোটন নিউট্রন থাকে, তা ছবি দেখে কি করে বুঝবো? আমরা একটু আগে বুঝিয়ে দিয়েছি, কোন জায়গায় প্লাস লেখা আছে মানে সেটা কি? প্রোটন। কোন জায়গায় মাইনাস লেখা আছে মানে? আর কিছু নাই মানে? তাহলে আমরা যদি ছবি দেখি এখন, তাহলে এটা হচ্ছে হাইড্রোজেনের পরমাণু, এটা হচ্ছে হিলিয়ামের পরমাণু, এটা হচ্ছে লিথিয়ামের পরমাণু। চট করে যদি জিজ্ঞেস করতে চাই, বলো দেখি সমরেশ, হাইড্রোজেনের চিহ্ন কি হবে? বসো বসো, ওকে বলতে দাও, ভাবতে দাও একটু। কেন পড়া শুনছিস না? বলছিস কেন বাবা? হাইড্রোজেনের চিহ্ন এইচ, তাই না? হিলিয়ামের চিহ্ন কি হবে? উফ, এইচ ই নাকি? শেখালাম একটু আগেই। আর লিথিয়ামের চিহ্ন কি হবে? এবার দেখো হাইড্রোজেনের যদি তুমি স্ট্রাকচার দেখো, এটা হচ্ছে হাইড্রোজেনের স্ট্রাকচার। কি রকম? দেখো হাইড্রোজেনের স্ট্রাকচারের মধ্যে তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে তার কক্ষপথ, হ্যাঁ না না বলবে? আর এই কক্ষপথের মধ্যে আছে কি? একটা ইলেকট্রন। আর এটা হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে আছে একটা প্রোটন। তাহলে হাইড্রোজেনের মধ্যে একটা প্রোটন আছে আর একটা ইলেকট্রন আছে, এর মধ্যে কোনো নিউট্রন আছে না। তাই মাথায় রাখবে সাধারণ হাইড্রোজেন হচ্ছে এমন একটা পরমাণু যার নিউট্রন নেই। কি নাম বললাম? সাধারণ হাইড্রোজেন। শুধু হাইড্রোজেন বলবা না, সাধারণ হাইড্রোজেন বলবা। এই সাধারণ হাইড্রোজেনের আর একটা নাম আছে, তাকে বলা হয় প্রোটিয়াম। কি বলা হয়? প্রোটিয়াম। তাহলে সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম এটা কি না? তো একটা প্রোটন আর একটা ইলেকট্রন আছে, এর মধ্যে কোনো নিউট্রন নেই। তাহলে সাধারণ হাইড্রোজেন হচ্ছে এমন একটা পরমাণু যার শুধুমাত্র একটা প্রোটন আছে, একটা ইলেকট্রন আছে, কিন্তু এর কোনো নিউট্রন নেই। পাশেই দেখো হিলিয়াম আছে। তাহলে হিলিয়ামে দেখো প্লাস গুলো আছে দুটো, তাহলে হিলিয়ামের প্রোটন সংখ্যা কত? দুটো। আর দেখো গোল গোল দুটো আছে, তাহলে আর ইলেকট্রনও কটা আছে? দুটো। মানে এর সব দুই, প্রোটনও দুই, ইলেকট্রনও দুই, নিউট্রনও দুই। আর তারপরে আছে দেখো লিথিয়াম। দেখো লিথিয়ামে প্লাস গুলো আছে তিনটে, হ্যাঁ না না বলো? প্রোটন তিনটে, নিউট্রন চারটে, আর ইলেকট্রন। তাহলে এখান থেকে আমরা একটা কথা বুঝলাম যে স্যার যটা প্রোটন তটা ইলেকট্রন, হ্যাঁ না না বলো? স্যার একটা পরমাণুতে যতগুলো প্রোটন থাকবে ঠিক ততগুলো কি থাকবে স্যার? ইলেকট্রন। আর প্রোটন আর ইলেকট্রনের আধানের পরিমাণ সমান, হ্যাঁ না না বলো? কিন্তু তাদের আধানটা কি বিপরীত, একটা প্লাস আর একটা মাইনাস। তাহলে পরমাণু কি হবে? নিস্তড়িত, হ্যাঁ না না বলো? পরমাণু নিস্তড়িত কেন হবে? কারণ পরমাণুর মধ্যে যতটা পরিমাণ ধনাত্মক আধান আছে ততটা পরিমাণ ঋণাত্মক আধানও আছে, যোগ করলে কি হয়ে যাবে স্যার? জিরো। সেই জন্য পরমাণু কি হয়ে যায় স্যার? নিস্তড়িত। পরমাণু কেন নিস্তড়িত হয় বুঝতে পেরেছি? সবার ক্লিয়ার হয়েছে? এখন তাহলে আমরা একটা কথা বুঝলাম যে পরমাণুতে প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা পরস্পর কি হবে? সর্বদা সমান। এবার দেখো পরমাণুর মধ্যে এই কক্ষপথটা নিউক্লিয়াসের খুব কাছে আছে আর এই কক্ষপথটা দূরে আছে। তো নিউক্লিয়াস থেকে প্রথম কক্ষপথ যেটা, সেটাকে আমরা বলবো কে কক্ষপথ। কি কক্ষপথ? তারপরের কক্ষপথটাকে কি বলবো? এল। তারপরে যদি থাকতো কি লিখতাম? এম, এন, এইভাবে চলবে। হ্যাঁ, কে থেকে শুরু হবে। এটা কেন দিয়েছিল তখন নাম? কে এল এম এইভাবে নাম দেওয়া হয়েছিল, নাম জাস্ট কে এল এম এন এরকম ভাবে নাম দেওয়া হয়েছিল। এবার যেমন ধরো হিলিয়ামের হিলিয়াম নাম দিয়েছিলাম আমরা, তেমনি এটা শুরু করেছিলাম কে এল এম এন থেকে। তবে আমরা কে এল এম এন জানলেও যখন কোয়ান্টাম ফিজিক্স পড়বো, যখন আরো বেশি হয়ে যাবে, তখন এটাকে বলবো প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, এইভাবেই শুনবো আমরা। কিন্তু সেটা আস্তে আস্তে বড় হয়ে পড়বো। এখন ধরে রাখি
যেটাকে কে কক্ষপথ, এটাকে এল কক্ষপথ, এটাকে এম কক্ষপথ বলে। তাহলে লিথিয়ামের কটা কক্ষপথ আছে? লিথিয়ামের দুটো, একটা কে কক্ষপথ আর একটা, কিন্তু হাইড্রোজেনের কটা কক্ষপথ আছে? সেটা কি কক্ষপথ? পরমাণুর সব থেকে ভারী ও হালকা কণার নাম বলো, এই তুমি বলো। হ্যাঁ, সব থেকে ভারী কণার নাম কি? এক্ষুনি বুঝিয়ে দিলাম, বলো। নিউট্রন। বসো। আর হালকা কি হবে? ইলেকট্রন। তাহলে সব থেকে ভারী কণার নাম হচ্ছে নিউট্রন, হালকার কি নাম হবে? ক্লিয়ার হলো? পরমাণু ক্রমাঙ্ক, ভর সংখ্যা, নিউট্রন সংখ্যা। দেখো, পরমাণু ক্রমাঙ্ক বলতে বোঝায় প্রোটন সংখ্যাকে, অর্থাৎ যটা প্রোটন আছে সেটাই হচ্ছে তার পরমাণু ক্রমাঙ্ক। তাহলে কোনো একটা পরমাণু ক্রমাঙ্ক বলতে বোঝায় সেই পরমাণুতে যতগুলো প্রোটন সংখ্যা আছে। তাহলে যদি আমরা এখানে হিসাব করি, কার্বনে প্লাস কটা লেখা আছে? 6। তাহলে এই +6 মানে এই কার্বনে কটা প্রোটন আছে স্যার? 6টা। তাহলে কি আমরা বলতে পারবো কার্বনের পরমাণু ক্রমাঙ্ক 6? হ্যাঁ না বলো। তাহলে এইখান থেকে আমরা বলতে পারবো সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক আর ক্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক। কে বুঝলি না বল? তাহলে পরমাণুর প্রোটন সংখ্যাকেই তার কি বলা হয়? পরমাণু ক্রমাঙ্ক। কার্বনের পরমাণু ক্রমাঙ্ক তাহলে কত হচ্ছে? 6। সোডিয়ামের কত? আর আমরা যদি ক্লোরিনের দেখি, মনে থাকবে। নিউট্রন সংখ্যা কি না, তো কোনো একটা পরমাণুতে যে গোল গোল দেওয়া আছে এটা হচ্ছে তার নিউট্রন সংখ্যা। যেমন কার্বনের নিউট্রন সংখ্যা 6, সোডিয়াম 12, আর ক্লোরিন না না। এবার পরমাণুর নিউক্লিয়াসের ভেতরে থাকা প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার যোগফলকে বলা হয় ভর সংখ্যা। তার মানে একটা কথা আমরা মাথায় রাখবো যে ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা প্লাস কি হবে? নিউট্রন সংখ্যা। তাহলে কোন একটা পরমাণুর ভর সংখ্যা মানে হবে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। তাহলে বলো কার্বনের ভর সংখ্যা কত হবে স্যার? 12। সোডিয়ামের কত হবে? 23। আর ক্লোরিনের 35। 18 সাথে 17 যোগ করলে 35। বলো কে বুঝনি? বলো। বুঝতে পেরেছো সমরেশ? সপ্তর্ষি বুঝতে পেরেছো? কি বুঝনি বলো? নিউট্রন সংখ্যা এই তো গোলগুলো নিউট্রন সংখ্যা বলে দিলাম তো, বুঝতে পারোনি? এই তো পরমাণু ক্রমাঙ্ক। কার্বনের 6। কোথায় আছিস তুই? সবই তো বলিয়ে দিলাম। যতগুলো প্রোটন আছে সেটাই তার পরমাণু ক্রমাঙ্ক। তাহলে এখানে প্রোটন কটা আছে? তাহলে পরমাণু ক্রমাঙ্ক কত হবে? সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত হবে? ক্লোরিনের কত হবে? সিম্পল তো। কি বুঝতে পারলি না বল? বইয়ের সাথে মিলছে না? তাহলে কি সমস্যা? কোন জায়গাটা সমস্যা হচ্ছে বল? বুঝতে পেরেছিস না বুঝতে পারিসনি? বল, আমি বলে দেবো। আচ্ছা, ভর সংখ্যা মানে কি হবে? প্রোটন প্লাস নিউট্রন। মানে তোমাকে ভাবতে হবে এই ভেতরে কতগুলো আছে। এই ভিতরে কটা আছে? 12। তাহলে এটা হচ্ছে তার ভর সংখ্যা। সোডিয়ামের এটা কত হবে? 23। তাহলে ভর সংখ্যা 23। আর ক্লোরিনের কত হলো? একটা পরমাণুকে কিভাবে লেখা হয় ভালো করে শুনবে। একটা পরমাণুকে কিভাবে লেখা হয়, প্লিজ এটা ভালো করে শুনবে একটু। পরমাণুকে কিভাবে লেখা হয়? একটা পরমাণুকে লেখা হয় এইভাবে, চিহ্ন, এই নিচে থাকবে পরমাণু ক্রমাঙ্ক, ভালো করে শুনবে প্লিজ, পরমাণু ক্রমাঙ্ক, আর ওপরে থাকবে ভর সংখ্যা। এই স্যার কি লিখে দিলেন আপনি? চিহ্ন, পরমাণু ক্রমাঙ্ক, ভর সংখ্যা। চলো দেখি, আমি এখানে লিখছি দেখো। কার্বন, পড়াতে দিবি তোরা? কার্বন পরমাণুকে যদি লিখতে হয় তাহলে চিহ্ন, ভর সংখ্যা, পরমাণু ক্রমাঙ্ক। তাহলে আগে চিহ্ন লেখো। কার্বনের চিহ্ন কত? সি। এবার কার্বনের পরমাণু ক্রমাঙ্ক কত? 6। 6 কোথায় লিখতে হবে স্যার? এই বাঁ দিকের নিচে। তাহলে এইখানে। হ্যাঁ না বল দেখ। আর ভর সংখ্যা 6 আর 6 12, এইখানে। এইটা হচ্ছে 6C12। কিভাবে পড়বো? 6C12। চল সেভাবে এটাকে বানাবো। সোডিয়ামের চিহ্ন কি হবে বল? আবার সোডিয়ামের চিহ্ন এস। সোডিয়ামের চিহ্ন এস।
বারবার বলছি সোডিয়ামকে নাট্রিয়াম বলা হয়, তার চিহ্ন কি হবে মনে রাখো, টু দি পাওয়ার নয়। এন এর পরমাণু ক্রমাঙ্ক কত কত, তাহলে 11টা নিশ্চয়ই এখানে লিখবো, হ্যাঁ না বলো। আর সোডিয়ামের ভর সংখ্যা কত, কোথায় লিখবো, তাহলে পড়বো কিভাবে, 11Na23, বুঝতে পারলাম। তারপরটা দেখো, ক্লোরিনের চিহ্ন কি বলো, C9 বাবা, একটু আগে পড়িয়ে দিলাম, এগুলো পড়তে হবে। Cl কি বললাম, তাহলে এগুলো মনে রাখবো। Cl বলো প্রোটন সংখ্যা কত, 17। আর এখানে কি লিখবো, বলকে বুঝি না, এগুলোকে বলা হয় নিউক্লাইড। কি বলা হয়, এগুলোকে শিখতে পারলি তো কি করে লেখে, শিখতে পারলি, তাহলে এইভাবে হচ্ছে নিউক্লাইড। কি বলা হয় এদেরকে, তাহলে যদি তোমাকে বলে পট করে ক্লোরিনের নিউক্লাইড লেখো, তাহলে কি লিখবো আমি, এইটা, হ্যাঁ না বলো। এইভাবে আঁকবো না, এইভাবে, ঠিক তো, এইভাবে যদি থাকে তাহলে আমরা বুঝতে পারবো সহজে। ক্লিয়ার হয়েছে সবার, পরমাণু ক্রমাঙ্ক আর উপরে ভর সংখ্যা। যেমন ধরো আমি লিখে দিলাম 92U235, ধরো আমি লিখলাম, এটা কার নিউক্লাইড, একটু আগে বলেছিল বলো, ইউরেনিয়াম। ভেরি গুড, কেন, ফার্স্ট স্লাইডে আমি পড়িয়ে দিয়েছি, দেখো ইউরেনিয়াম মনে পড়ছে। পিইউটা কি ছিল, প্লুটোনিয়াম। এনপি কি ছিল, এম কি ছিল, আমেরিশিয়াম। কোন দেশের নাম অনুসারে, আমেরিকা। তো জোরে চিল্লাচ্ছিস তোরা, চলো তাহলে এটা হলো ইউরেনিয়াম। বলো এখান থেকে একটা করে জিজ্ঞেস করি, সৌমেনের পাশের জন বলো পরমাণু ক্রমাঙ্ক কত হবে, সেই বলবে পরমাণু ক্রমাঙ্ক কত হবে, বলো। এটা পরমাণু ক্রমাঙ্ক শেখালাম আমি, এই শেখালাম আমি কি 95 নয় 92, এইটা পরমাণু ক্রমাঙ্ক হয় না, কতবার শেখাবো দেখতো একবার, এই তো কি শেখালাম বস, এই শেখালাম না ভাই, বল আর কত ভালো করে শেখাবো আমি। এটাকে কি বলি আমরা, এটাকে কি বলি, তাই মাথায় রাখবো, এইটা হচ্ছে কি ভর সংখ্যা, এইটা কি আমার, আর এটা কি, এইভাবে কি লিখেছিলাম, হ্যাঁ না বলবে। তাহলে যদি ভর সংখ্যা হয় কত স্যার, 235, বলো নিউট্রন সংখ্যা কি করে বার করব, ভেরি গুড। তাহলে নিউট্রন সংখ্যা কত হবে, না তো আমরা কি জানি স্যার, আমরা জানি ভর সংখ্যা মানে কিন্তু প্রোটন সংখ্যা প্লাস কি হয়, নিউট্রন সংখ্যা। তাহলে আমরা জানি যদি নিউট্রন সংখ্যা বার করতে হয় স্যার, নিউট্রন সংখ্যা বার করতে গেলে আমাকে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিতে হবে। তাহলে ভর সংখ্যা স্যার 235, প্রোটন সংখ্যা 92, বাদ দিলে কত হবে স্যার, কে বুঝনি বলো। তার মানে আমাকে যদি নিউট্রন সংখ্যা বার করতে দেয় তাহলে ভর সংখ্যা থেকে কি বাদ দিতে হবে, প্রোটন সংখ্যা। তাহলে যদি আমাকে নিউট্রন সংখ্যা বার করতে হয় ভর সংখ্যা থেকে কি বাদ দেবো, নিউট্রন সংখ্যা বার করতে গেলে ভর সংখ্যা থেকে কি বাদ দেবো, মনে থাকবে সবার, ক্লিয়ার সবার। তাহলে বার করতে পারবি, কি বুঝিস নি যারা বল, বুঝতে পেরেছিস তো। ভর সংখ্যা মানে কি, প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। এরা কি আগে লিখেছি কোথাও, লিখিনি তো, এই দেখ এইটা লিখেছিলাম, আমি তোকে এটাই জিজ্ঞেস করছি তো, এই দেখ, তাই না। দেখো তাহলে ক্লাসে তোমাদের মন দেখো কি, তোমরা নিজেদের মনোযোগ দেখো ক্লাসে, তাই না। এরপর বলবো যে স্যার বুঝতে পারছি না, ক্লাসে মন তো দাও, আমি আর কত ভেঙে চুরে পড়াবো বাবা, এটা বুঝতে পারলাম। চলো আয়ন কি, এটি কিভাবে উৎপত্তি হয়, আর এটি কয় প্রকার, চলো দেখি। হ্যাঁ ইলেকট্রন থাকলে, আমি একটু আগে কি বললাম, প্রোটন সংখ্যা মানেই কি, একটু আগে কি বললাম, প্রোটন সংখ্যা মানেই কি, তাহলে যটা প্রোটন তটাই ইলেকট্রন, তাহলে এখানে ইলেকট্রন কটা হবে, 92টা। আর নিউট্রন সংখ্যা কত হয়ে গেল, বল এগুলো বার করতে পারবি তো এবার সব, নাকি পারবি না,
আয়ন কি, এটি কিভাবে তৈরি হয়, এটা কয় প্রকার? ধর আমি যদি একটা কোনো আয়ন নিই, কনসিডার কর সোডিয়াম। সোডিয়ামের চিহ্ন কি? আবার এস। সোডিয়ামের চিহ্ন হচ্ছে Na। এগুলো মাথায় রাখতে হয়। যেমন ধরো প্রথম প্রথম শিখছো বলে অসুবিধা হচ্ছে, আস্তে আস্তে এগুলো সব অভ্যেস হয়ে যাবে, ঠিক আছে? তো সোডিয়ামের চিহ্ন হবে Na। এবার সোডিয়ামের যদি দেখো 11Na23, এটা কি করিয়েছিলাম, হ্যাঁ না বলতো? এইটা কি প্রোটন সংখ্যা, এটা কি ভর সংখ্যা? তাহলে আমরা যদি সোডিয়ামের নিউক্লিয়াস আঁকতে চাই, সোডিয়ামের নিউক্লিয়াসের ভেতরে প্রোটন কটা থাকবে স্যার? 11টা, হ্যাঁ না বল? তাহলে স্যার 11 প্লাস লিখে দিলাম, মানে 11টা প্রোটন, হ্যাঁ না বলবে? এবার বলতো নিউট্রন কত থাকবে? এর থেকে এটা বাদ দেবো স্যার, হ্যাঁ না বল? ঠিক বলেছি তো, এটা থেকে এটা বাদ দেবো। তাহলে 23 থেকে 11 বাদ দিলে কত হয়? তাহলে 12টা হয়ে গেল আমার প্রোটন। প্রোটন মানে 0, ঠিক তো? এবার জিরো দিয়ে বা একটা এরকম করে জিরো, এরকম নর্মাল জিরো দিলে অসুবিধা নাই, অসুবিধা। 12টা নম্বর লিখে 120 না, 120 ভাবে না, 11 প্রোটন 12টাই ভাববে নিউট্রন, ঠিক আছে? ওকে, এরকম হলো। এবার দেখো কে কক্ষপথে দুটি ইলেকট্রন থাকতে পারে? কটা? কে কক্ষপথ কি প্রথম কক্ষপথ, হ্যাঁ না বলবে? বুঝিয়েছিলাম মনে আছে। তারপরের কক্ষপথটার নাম কি ছিল? জে কে এল। এল এল কক্ষপথে 8টার বেশি থাকতে পারে না, কম থাকতে পারে। 8টার বেশি থাকবে না। কে তে শুধুমাত্র দুটো। এল এ কটা থাকতে পারে না? 8টার বেশি নয়। এম এস এরকম 18টার বেশি থাকবে না, এরকম করে নিয়ম আছে। তো চলো সোডিয়ামে না, জেড পর্যন্ত না, এম এন ও পর্যন্ত আছে, ও পি পর্যন্ত আছে। যাও আমরা কে এল এম শিখবো ভাই, বেসিক শিখছো, আগে শেখো, তারপর তো কঠিনে যাব। প্রথমেই তো গাছের মগডালে চেপে গেলে আমি কি করে শেখাবো? দাঁড়াও, ধীরে ধীরে বাবা, ধীরে। ছুটছো তো, সব পারবে? তাহলে দাঁড়াও। তাহলে বলো প্রথম কক্ষপথটা কি কক্ষপথ? কে। বলো এইটা কি প্রথম কক্ষপথ? এই কক্ষপথে কটা ইলেকট্রন থাকতে পারবে? তো যেহেতু দুটো থাকতে পারবে, আছে কটা স্যার? আছে 11টা। তাহলে প্রথম কক্ষপথে দুটো দিয়ে দিলাম, হবে না? হবে না। তাহলে বেঁচে থাকলো কটা স্যার? 9টা। বেঁচে থাকলো কটা? তারপরের কক্ষপথটার নাম কি স্যার? এল কক্ষপথ। এবার এখানে দুটো থাকবে, তাহলে বেঁচে আছে কটা ইলেকট্রন স্যার? তাহলে 9টা যদি এখানে দিয়ে দিই তাহলে তো 11টা হয়ে গেল স্যার। কিন্তু এল এ থাকতে পারবে কটা? তাহলে 9টা দিতে পারবা? তাহলে তোমাকে এখানে কটা দিতে হবে? 1 2 3 4 5 6 7 8। না, 8টাই দিতে হবে, ম্যাক্সিমামটা দিতে হবে। তারপরের কক্ষপথে কটা থাকবে তাহলে স্যার? 1টা। এই হলো সোডিয়ামের গঠন, বুঝতে পারলাম? তাহলে 2 8 1। দেখো তো একবার সোডিয়ামটা এইভাবেই আছে কিনা, দেখো তো। কোন প্রশ্ন করলা কেন হলো স্যার এটা? জিজ্ঞেস করেছো, বুঝিয়ে দিলাম। প্রথমে কটা থাকলো? দুটো। তারপর এটা কটা থাকলো? তারপর এটা কটা থাকলো? বোঝাতে পেরেছি? এদিকে দেখাও। এবার এই সোডিয়াম যদি তার সর্বশেষ কক্ষের ইলেকট্রনটাকে ছেড়ে দেয়, ও ছাড়তে পারবে? হ্যাঁ পারবে। কিন্তু সর্ববহিষ্ঠটাকে রেখে ভেতর থেকে ও বার করতে পারবে না। কেন? কারণ যেটা বাইরের আছে সেটাকে তো বার করতে পারবে আগে। ধরো তুমি তোমার সমস্ত টাকা পয়সা ঘরের সব থেকে সেফ জায়গায় রেখেছো, চোর ওইটা চুরি করতে পারবেই না, এইগুলো হচ্ছে সেফ জায়গা। কিন্তু তুমি সাইকেলটা বাইরে রেখেছিলে, আর চোর কি করবে? ওই সাইকেলটাকেই নিয়ে চলে যাবে যেটা বাইরে আছে। তার মানে আমরা এখানে স্পষ্ট কথা বলতে চাইছি যে আগে সর্ববহিষ্ঠ বা বাইরের ইলেকট্রন গুলো বেরোবে। তাহলে এখানে সব থেকে বাইরের ইলেকট্রন কটা আছে স্যার? 1টা। তাহলে ধরো সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিল। তো সোডিয়াম যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে এখন কি হবে স্যার? এখন কি হবে স্যার? এখন তার ভেতরে তো 11টা প্রোটন আর 12টা নিউট্রন ছিল, হ্যাঁ না বলো? এখানে কি কোনো রকমের হাত গেছে? কিচ্ছু হয়েছে এখানে? হয়নি। আচ্ছা, প্রথম কক্ষপথে দুটো ইলেকট্রন ছিল, সেটা কি আছে? বাইরের কক্ষপথে কটা আছে স্যার? এটাও কি আছে? কিন্তু তার বাইরের কক্ষপথটার কি আর অস্তিত্ব আছে?
আছে না। এখন যদি তুমি গুনো তো দেখো ইলেকট্রন হয়ে গেছে 10টা, হ্যাঁ না বলো, আর প্রোটন হয়ে গেছে 11টা। ইলেকট্রন যদি 10টা হয় তাহলে কি ইলেকট্রন -10, হ্যাঁ না বলো, ইলেকট্রন তো নেগেটিভ। আর প্রোটন যদি প্লাস হয় তাহলে +11, এইগুলো যোগ করলে কত হয়ে যায় স্যার? +1, হ্যাঁ না বল। তাহলে কি আমরা বলতে পারি যে এখানে ইলেকট্রনের তুলনায় একটা প্রোটন বেশি আছে? হবে না বলো। এখানে কটা ইলেকট্রন আছে? 10টা। এখানে কটা ইলেকট্রন আছে? এই তো 2 আর 8। প্রোটন কটা আছে? তাহলে আমরা কি বলবো যে এখানে +1 বেশি আছে, হ্যাঁ না বলো। কিন্তু এটাতে কি ছিল? 11টা প্রোটন আর 11টা ইলেকট্রন। এখানে কি ছিল? 11টা প্রোটন আর 11টা ইলেকট্রন। কেটে কুটে কত হয়ে গেছিল? 0। কিন্তু এখানে কি 0 হলো? তার মানে এর মাথায় একটা কি প্লাস আমরা লিখতে পারবো, হ্যাঁ না বলো। এইটাকে বলবো আয়ন। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় পরমাণু। তাহলে এটাকে কি বলছি? পরমাণু। এটাকে কি বলছি? আয়ন। তাহলে স্যার পরমাণু আর আয়নের মধ্যে পার্থক্য কি? পরমাণু হবে নিস্তড়িত, হ্যাঁ না বল, প্লাস মাইনাস থাকবে না। কিন্তু আয়নের মধ্যে প্লাস অথবা কি থাকবে স্যার? মাইনাস। কিভাবে তৈরি হয় বোঝাতে পারলাম? তার মানে আমি যদি বলি যে এর আয়ন প্লাস অর্থাৎ এর আধান প্লাস, তার মানে কি তুমি বলবা আমাকে যে স্যার এখানে একটা প্রোটন বেশি ঢুকিয়েছি? এটা কি বলবো? কি বলবো? একটা ইলেকট্রন বেরিয়ে গেছে। তাহলে কোনো একটা পরমাণু যখন ধনাত্মক আধানে থাকে তার মানে সেখান থেকে ইলেকট্রন বেরিয়ে গেছে, হ্যাঁ না বলবে। আর উল্টোটা ভাবো তো, কোনো একটা পরমাণু যখন ঋণাত্মক থাকবে মানে সেখানে ইলেকট্রন ঢুকেছে, হ্যাঁ না বলো। এর উপর ভিত্তি করে আয়নকে দুভাবে ভাগ করা হয়, একটা ধনাত্মক আয়ন আর একটা হচ্ছে ঋণাত্মক আয়ন। ধনাত্মক আয়নটাকে ক্যাটায়ন বলা হয়। কি বলা হয়? আর ঋণাত্মক আয়নকে কি বলা হয়? অ্যানায়ন। তাহলে আয়ন কিভাবে উৎপন্ন হয় বলতে পারলাম? কোন পরমাণু ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে ধনাত্মক অথবা ঋণাত্মক আধানে আহিত হয়। ঠিক বলছি তো? বলবো একে কি বলছি আমরা? আয়ন। তার মানে আমরা এখানে কি দেখলাম স্যার? আমরা এখানে দেখলাম যে সোডিয়াম সে কি করলো? একটা ইলেকট্রন ছেড়ে দিল, হ্যাঁ না বলো। দিয়ে কি হয়ে গেল স্যার? সোডিয়াম প্লাস, হ্যাঁ না বলো। এটা কি লিখবো? হ্যাঁ না বলো। তাহলে এটা কি বলছি? সোডিয়াম পরমাণু, হ্যাঁ না বলো। এটা কি? সোডিয়াম পরমাণু। আর এটা কি হয়ে গেল? সোডিয়াম আয়ন, হ্যাঁ না বলো। এবং এই আয়নটার নাম কি বললাম আমরা? ক্যাটায়ন। কি নাম বললাম? এর নাম কি বললাম? এবার ধরো ক্লোরিন নামক একটা বস্তু আছে, ক্লোরিন সে কি করলো? একটা ইলেকট্রন গ্রহণ করলো, হতে পারে গ্রহণ। তাহলে তুমি বলো তো, ছেড়ে দিলে যদি প্লাস হয় তাহলে গ্রহণ করলে কি লিখবো স্যার? মাইনাস। তাহলে এটা নিশ্চয়ই কি ছিল? পরমাণু। এটা কি ছিল? পরমাণু। এটা কি হয়ে গেল স্যার? আয়ন। কিন্তু এই আয়নটার নাম কি হবে স্যার? অ্যানায়ন। তাই এটার নাম হলো সোডিয়াম ক্যাটায়ন, এটার নাম হলো ক্লোরিন ক্যাটায়ন, অ্যানায়ন। বুঝতে পারলাম কি করে প্লাস মাইনাস তৈরি হয়? বোঝাতে পেরেছি? তাহলে কোনো পরমাণু যদি আধান বা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে কি আয়নে পরিণত হবে? বলো, কোনো পরমাণু যদি ইলেকট্রন ছেড়ে দেয় কি আয়ন তৈরি হবে? আর কোন পরমাণু যদি ইলেকট্রন গ্রহণ করে নাই? মনে থাকবে। এখানে কি আমরা প্রোটনকে চেঞ্জ করলাম? না। শুধু ইলেকট্রন নিয়ে খেলা করলাম, হ্যাঁ না বলো। আমরা শুধুমাত্র ইলেকট্রন নিয়ে খেলা করেছি, ইলেকট্রন ঢুকিয়েছি, ইলেকট্রন বের করেছি। প্রোটনে আমরা হাত দিইনি। কেন? প্রোটন নিউক্লিয়াসের ভেতরে আছে, আর নিউক্লিয়াসের ভেতরে থাকলে সেটা খুব কি হয়? সেফ হয়। সেই জন্য নিউক্লিয়াসকে আমরা সব থেকে সুস্থিত বলেছিলাম, মনে পড়ছে? দেখো আয়নের উৎপত্তি কি করে হচ্ছে, দেখো এবার। তাহলে আয়নের উৎপত্তি যদি আমরা দেখি, এরকম একটা ছক আমরা বইয়ে পাবো, পেয়েছো? তো দেখো প্রথমত আমরা যদি পটাশিয়াম দেখি, কে? পটাশিয়ামের চিহ্ন কি? কে। তাহলে চিহ্নগুলো আগে ঠিক করে দিই। তাহলে ম্যাগনেসিয়ামের চিহ্ন কি হবে স্যার? শিখিয়েছিলাম Mg, ম্যাগনেসিয়াম। ঠিক আছে, লেখা থাক। জিঙ্কের চিহ্ন কি হবে স্যার? Zn। লেডের চিহ্ন, লেড মানে সীসা, লেড মানে কি? সীসার চিহ্ন কি বলেছিলাম? Pb। সীসার চিহ্ন বলেছিলাম Pb। অ্যালুমিনিয়ামের চিহ্ন কি বলেছিলাম? ফ্লুরিনের চিহ্ন কি দিয়ে দিয়েছি? F। অক্সিজেনের চিহ্ন কি? সালফারের চিহ্ন কি? আর ব্রোমিন? Br। ঠিক। বলো কার বুঝতে অসুবিধা?
চিহ্নগুলো বুঝতে পেরেছো? এবার দেখো, বলো যদি একটা ইলেকট্রন ছাড়ে তাহলে আধান কি হবে? +1, হ্যাঁ না না বলো। আচ্ছা দুটো ইলেকট্রন ছাড়লে কি লিখবো? +2। তিনটে ইলেকট্রন ছাড়লে, বুঝতে পারলাম। একটা ইলেকট্রন গ্রহণ করলে মাইনাস, দুটো ইলেকট্রন গ্রহণ করলে, তিনটে ইলেকট্রন গ্রহণ করলে, বুঝতে পারলাম। চলো দেখো, পটাশিয়াম কে, একটা ইলেকট্রন ছাড়লে K+, এটাই কি শিখালাম? হ্যাঁ না না বলো, এটাই শিখিয়েছি। চলো ম্যাগনেসিয়াম দুটো ইলেকট্রন ছাড়লে আমরা কি লিখবো? 2+ বা +2, হ্যাঁ না না বলো। 2+ বা +2 একই তো। অনেকে আবার এইভাবে লেখে Mg++, Mg++ হবে তো নাকি? একই ব্যাপার তো, 2+ নাকি? বুঝাতে পেরেছি। চলো জিঙ্ক দুটি ইলেকট্রন ছাড়লে +2 বা 2+ বা ++, হ্যাঁ না না বলো। আচ্ছা লেড যদি দুটো ইলেকট্রন ছাড়ে কি হবে স্যার? 2+ বা +2। এবার দেখো ফ্লুরিন এল যদি তিনটি ইলেকট্রন ছাড়ে কি হবে? +3 বা 3+ নাকি? এবার দেখো ফ্লুরিন একটা নিলে মাইনাস, দেখো F-, এটার নাম ফ্লুওরাইড। কি বললাম? মনে থাকবে? তাহলে স্যার এটার নামও কি পটাশিয়াম? না, এর নাম পটাশিয়াম আয়ন। ক্লিয়ার? এবার অক্সিজেন দুটি ইলেকট্রন নিলে O2- বা -2, ঠিক। সালফার কি হবে? S2-। আর বিআর এর ক্ষেত্রে কি লিখব? কে বুঝিসনি বল? সবার বুঝেছো? কার বুঝতে আসলো? কোনটা? হ্যাঁ একটা মাইনাসই তো হবে, একটাই তো দিয়েছি আমি। এই যে এই ব্রোমিনটা এই বিআর এটা মাইনাস হলে মানে বিআর বলছি সরি সালফারটা দুটো আছে অক্সিজেনও দুটো আছে, এটাকে মাইনাস মাইনাস লেখা যায়? মাইনাস মাইনাস লেখা যাবে, হ্যাঁ এরকম ভাবে লিখবা S-। ওটা নিচে তার থেকে 2- লেখাটা ভালো। এটা কার অসুবিধা? চলো মূলক কাকে বলে? দেখো মূলক আর পরমাণুর মধ্যে পার্থক্য কি বলতো? পরমাণু সর্বদা সিঙ্গেল, একটা হবে। মূলক সিঙ্গেল অথবা কি হতে পারে? জোড়া। জোড়া মানে কি? ভিন্ন পদার্থ দিয়ে তৈরি হতে পারে। যেমন ধরো এগুলো সব মূলক। দেখো নাইট্রেট মূলকের মধ্যে নাইট্রোজেন আর অক্সিজেন দুটো পরমাণু আছে, হ্যাঁ না না বল। দুটো পরমাণু মানে দুটো পদার্থের পরমাণু আছে। তেমনি দেখ সালফেটের মধ্যে S আর O আছে, কার্বনেটের মধ্যে CO আর CrO আছে। তেমনি হ্যাঁ N আর H, এগুলো সব কি? অণু, হ্যাঁ না না বল। যখন অণুগুলো ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে নেয়, অর্থাৎ তারা আয়নিত হয়, তখন তাকে মূলক বলে। তাই আমরা আয়নের সংজ্ঞা বলতে বলি তড়িৎগ্রস্ত পরমাণুকে কি বলে? আয়ন। তেমনি তড়িৎগ্রস্ত অণুকে কি বলবো আমরা? অ্যাকচুয়ালি মূলক। মূলকের সংজ্ঞা যদি বলা হয় যে সমস্ত পরমাণু বা পরমাণু পুঞ্জ আমাদের কি হয়? আধান যুক্ত হয়, তাদেরকে আমরা মূলক বলি। এরা রাসায়নিক বিক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। তাহলে আগে নামগুলো মনে করে নি, প্লাস বা মাইনাস। যেমন ধরো নাইট্রেট মূলক, এর সংকেতটা মনে রাখবো NO3-। এবার শুনবে NO3 এটাকে বলে নাইট্রেট। এটাকে কি বলে? এটার নাম কি? কিন্তু মাথার উপর মাইনাস আছে মানে এটা হচ্ছে তার মূলক, নাইট্রেট মূলক। ক্লিয়ার হলো? সেই জন্য এটাকে আমরা বলবো নাইট্রেট মূলক। NO3- মানে কখনো এরকম ভাবে না NO3- না, এটা নয়। NO3 আর তার উপর মাইনাস মানে এখানে আধান কটা আছে? একটা, হ্যাঁ না না বল। বুঝতে পেরেছিস? এখানে 3টা কিন্তু নিচে আছে, তাই মাইনাসটা এখানে কটা আছে? একটা। যেমন ধর সালফেট SO4, এটা সালফেট, কিন্তু মাথার উপর 2- মানে এখানে আধান আছে 2, হ্যাঁ না না বল। তাই SO4 2-। কি বলবো? SO4 এটা কি বলবো? NO3-, 2-। তেমনি কার্বনেটকে কিভাবে বলবো? CO3 2-। এই 2- এর এক লাল কালারের দেওয়া আছে, এটা হচ্ছে তার আধান। তেমনি অ্যামোনিয়াম হচ্ছে NH4+। হ্যাঁ অ্যামোনিয়াম হচ্ছে HCO3-। ফসফেট হচ্ছে PO4 3-। আর হাইড্রোক্সাইড হচ্ছে OH-। তাহলে আগে আধান বা চার্জ গুলো লিখে নি। দেখ
বল নাইট্রেটের মাথার উপর মাইনাস আছে, তার মানে এর আধান কত হবে -1, হ্যাঁ না বল। আচ্ছা সালফেটের কত হবে স্যার -2, হ্যাঁ না বল। ঠিক বলছি তো, দেখ একবার তাকা। কার্বনেট কত হবে স্যার -, অ্যামোনিয়াম প্লাস আছে তাহলে +1 স্যার। স্যার ওখানে প্লাস মাইনাস গুলো পাশাপাশি মানে মানে ওই যে বিশেষ করে NH টা, হ্যাঁ কি হলো, NH⁴ NH এর পরে স্যার মানে একদম একটু উপরে দেয়নি প্লাস। আরে বাবা NH4+ এই তো, হ্যাঁ ওইটা ঠিক আছে ক্লিয়ার হলো। আচ্ছা এবার দেখো বাইকার্বনেট HCO3- মানে এটা কত হবে -1, হ্যাঁ আবার 3 কেন হলো, কে বললো 3, -1 আছে এখানে দেখতে পাচ্ছ। ফসফেট কত PO4 3-, তার মানে এখানে কত হবে, ঠিক বলছি তো। আর হাইড্রোক্সাইড OH- কত হবে স্যার, বুঝতে পারলাম। এবার এই প্লাস মাইনাস গুলোকে যদি বাদ দাও, শুধু সংখ্যাগুলোকে লেখো, সেটা হচ্ছে তার যোজ্যতা। তাহলে বলো নাইট্রেটের যোজ্যতা কত হবে, তাহলে সালফেটের যোজ্যতা, কার্বনেটের, আসতে বল বাবা, অ্যামোনিয়ামের যোজ্যতা 1, বাইকার্বনেটের, কার্বনেটের 3, ও ফসফেট তো, আমি কার্বনেট দেখছি। বাইকার্বনেট কত হলো 1, ফসফেট কত আছে, আর হাইড্রোক্সাইড কত হবে, মনে থাকবে। তাহলে এইগুলো হচ্ছে তার যোজ্যতা। তার মানে আধান যা আছে সেখান থেকে প্লাস মাইনাসকে আমরা যদি বাদ দিয়ে দিই, যা পাবো সেটা হচ্ছে তার কি, যোজ্যতা। মনে থাকবে যোজ্যতা, মানে কোনো চিহ্ন থাকবে না। ক্লিয়ার যোজ্যতা। চলো সংকেত থেকে যোজ্যতা নির্ণয়। দেখো তাকাবে, এগুলো নেই তোদের, পুরনো বই আছে, তার পুরনো বই আছে দেখি, নতুন বই আছে, পুরনো বইয়ের সাথে গন্ডগোল হয়েছে দেখি, দাঁড়া দাঁড়া, হ্যাঁ তোদের এতটা নাই, তোদের কম দেওয়া আছে বুঝলি তো, ঠিক আছে পুরোটা আমি দিয়ে রেখেছি, তোদের বইয়ে কম দেওয়া আছে, কেটে রেখেছে অনেক, ঠিক আছে বাদ দে, আমি সব করাচ্ছি। দেখ টাকা, হ্যাঁ নিতেও পারিস, রাখ এখন, বুঝে নে, বুঝে নিলেই পারবি, টাকা দেখ যদি দরকার পড়ে লিখে নিবি। টাকা এদিকে টাকা, দেখ আমরা যদি দেখতে চাই তাহলে যে সোডিয়াম বা পটাশিয়াম এদের যোজ্যতা কত হয় 1, কি করে বুঝলাম স্যার, এইখান দেখ পটাশিয়াম কে কটা ইলেকট্রন ছাড়ে, একটা, K+, তার মানে এর যোজ্যতা কত হবে 1, হ্যাঁ না বল। তেমনি সোডিয়াম Na+, তাহলে পটাশিয়াম সোডিয়ামের যোজ্যতা কত হলো স্যার 1, পটাশিয়াম সোডিয়াম, হ্যাঁ পটাশিয়াম সোডিয়াম যোজ্যতা 1। এবার দেখ এখানে যে আছে যৌগের সংকেত সেটা হচ্ছে Na2S। এখানে Na2S এর মধ্যে S টা হচ্ছে অ্যানায়ন পার্ট, S টা কি, আমরা যখন কোনো যৌগ লিখি ক্যাটায়ন, ক্যাটায়ন বুঝিস তো, প্লাস যেটা সেটাকে বাঁ দিকে লিখি, আর যেটা অ্যানায়ন সেটা কোন দিকে লিখি, ডান দিকে। তাহলে আমরা যদি এখানে দেখি Na2S এর মধ্যে S টা হচ্ছে সালফাইড, তার যোজ্যতা 2-, তার আধান কত 2-, তাহলে তার যোজ্যতা কত হয়ে গেল স্যার 2। চল এখানে এবার দেখ, বল তুই জানিস HCO3, হ্যাঁ না বল। তাহলে HCO3 এর যোজ্যতা একটু আগেই তো পড়েছিস কত হয়, HCO3 এর যোজ্যতা কত হয়, বাইকার্বনেট, কেন বকছিস, এটা কি HCO3 নাম কি, তাহলে HCO3 মানে বাইকার্বনেট, তাহলে তার যোজ্যতা কত হবে একটু আগে পড়লি, বল হ্যাঁ না বল। দেখ NaCN, এখানে CN টা কি বলতো, সায়ানাইড, কি বলা হয় CN-, মানে এর যোজ্যতা কত হবে স্যার, দেখ NaOH মানে হাইড্রোক্সাইড, একটু আগে পড়েছিলিস, সেটা কত হবে, সোডিয়াম ফ্লুরাইডের ক্ষেত্রে ফ্লুরাইড মাইনাস আছে, তার মানে কত হবে, তাহলে আর এদিকে যদি না যায় এদিক থেকে লিখতে পারবো, ব্রোমাইডের কত হবে 1, নাইট্রেটের, এটা নাইট্রাইট কত হবে 1, আর নাইট্রাইট 1 হবে না, আস্তে আস্তে ভাই দেখো এবার দেখ এটা হচ্ছে নাইট্রাইট, যোজ্যতা কত হলো 1, এটা হচ্ছে সালফাইট, মনে করে দেখ SO4 ছিল, তাকে কি বলেছিলাম সালফেট, SO3 কি বলছি
সালফাইট, SO3 মানে সালফাইট। সালফাইটের মাথায় কি আছে 2 মাইনাস, তারপরে যোজ্যতা কত গেল 2। দেখ KMnO4, MnO4 মাইনাস পারম্যাঙ্গানেট, যোজ্যতা কত হলো 1। এটা হচ্ছে ডাইক্রোমেট, যোজ্যতা কত হয়ে যাবে 2। অ্যালুমিনেটের যোজ্যতা, জিঙ্কেটের আর বাইসালফেটের একটা প্যাটার্ন লক্ষ্য কর। তাহলে আমরা কি অ্যানায়নের যোজ্যতা সব পেয়ে গেলাম? দেখ যেখানে অ্যানায়নের যোজ্যতা 2 আছে সেই সমস্ত জায়গায় সোডিয়াম বা পটাশিয়াম দুবার লেগেছে। দেখ দেখ এখানে সালফাইডের যোজ্যতা কত 2, দেখ সোডিয়াম কটা লেগেছে 2, আবার 2 খোঁজ, এটা 2, তাহলে 2 মানে কি নাইট্রাইট। দেখ এখানে NaNO2, 2 তো নাইট্রাইটে নয়, 2 হচ্ছে সালফাইড, সরি সালফাইড। তাহলে সালফাইডে দেখ Na কবার লেগেছে 2 বার। দেখ এখানে 2 আছে ডাইক্রোমেট, দেখ এখানে কবার লেগেছে 2 বার লেগেছে। এখানে দেখ 1 বার আছে 1 লেগেছে। তার মানে কি আমরা এদের থেকে বুঝতে পারছি যে যেখানে যোজ্যতা লাগছে 2 সেখানে সেই অ্যানায়নের যোজ্যতা যেন ক্যাটায়নের ঘাড়ে চলে যাচ্ছে। হ্যাঁ না না বল, অ্যানায়নের যোজ্যতাটা কার ঘাড়ে চলে গেছে? ক্যাটায়নের ঘাড়ে। দেখ তাই হয়েছে। দেখ এখানে কি হয়েছে বলতো, সালফাইডের যোজ্যতা 2, সেই 2টা যেন দেখ কার ঘাড়ে চলে গেছে? সোডিয়ামের ঘাড়ে। মানে আমরা এরকম ভাবে ভাবতে পারছি যে অ্যানায়নের যোজ্যতাটা কার ঘাড়ে চলে যাচ্ছে? ক্যাটায়নের ঘাড়ে। তাহলে উল্টোটা হবে, ক্যাটায়নের যোজ্যতাটা কার ঘরে যাবে? অ্যানায়নের ঘরে যাবে। বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে এরকম ভাবে যোজ্যতার হেরফের হয়। তার মানে যোজ্যতাটা এখানে পরিবর্তন হচ্ছে, অর্থাৎ ক্যাটায়নের যোজ্যতা চলে যাচ্ছে অ্যানায়নের ঘাড়ে, অ্যানায়নের যোজ্যতা চলে যাচ্ছে ক্যাটায়নের ঘাড়ে। আরো ভালো করে আমরা বুঝতে পারবো যদি আরো কতগুলো ছক করি আমরা। এবার এটাকে আমরা ভাঙছি। তাহলে যা ঠিক আছে, দেখ না যা আছে করাই। দেখ তাহলে সোডিয়াম ক্লোরাইড, আমরা জানি ক্লোরিনের যোজ্যতা কত হয় 1, ক্লোরিনের যোজ্যতা কত হয় 6 এ পড়েছিস, ক্লোরিনের যোজ্যতা কত হয় 1। তাহলে দেখ একটা ক্লোরিনের সাপেক্ষে যদি একটা সোডিয়াম লাগে, তাহলে ক্লোরিনের যদি 1, সোডিয়ামের যদি 1 থাকে, তাহলে ক্লোরিনেরও 1, সোডিয়ামেরও 1, তাহলে সোডিয়ামের যোজ্যতা কত হবে 1। কি করে 2 হবে? ভালো করে শোন কি বললাম। এটা কি ক্যাটায়ন Na? হ্যাঁ না না বল। এটা কি অ্যানায়ন? তাহলে NaCl যখন তৈরি হচ্ছে, Na তেও 1 আছে, Cl এও কত আছে 1, তাহলে ক্লোরিনের যোজ্যতা যদি 1 হয়, সোডিয়ামের যোজ্যতা কত হবে? বুঝতে পারছি না ব্যাপারটা? এইভাবে বুঝতে পারছিস না ব্যাপারটা? এইভাবে কি বুঝতে পারছিস না পারছিস না? ক্লোরিনের যোজ্যতা কত হয় 1, তাহলে ক্লোরিনের যোজ্যতা যদি 1 হয়, তাহলে একটা ক্লোরিনের সাথে একটা সোডিয়াম লেগেছে, তাহলে সোডিয়ামেরও যোজ্যতা কত হবে 1। যদি এইভাবে না ভাবিস, চল এইভাবে ভাব যেভাবে তোদের বই করা আছে। আচ্ছা আমরা এখানে একটা ছক পূরণ করার চেষ্টা করছি। এই ছকটাতে ক্লোরিনের সঙ্গে কতগুলো করে পরমাণু যুক্ত হয়েছে সেটা দেখার চেষ্টা করছি। যেমন ধর এখানে সোডিয়াম ক্লোরাইডের সাথে ক্লোরিন পরমাণুর সঙ্গে কোন ধাতু যুক্ত আছে তার নাম লেখা আছে। যেমন ধর সোডিয়াম ক্লোরাইডে ক্লোরিনের সাথে সোডিয়াম, পটাশিয়াম ক্লোরাইডে পটাশিয়াম, ক্যালসিয়াম ক্লোরাইডে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ক্লোরাইডে ম্যাগনেসিয়াম, ফেরাস ক্লোরাইডে Fe, ফেরিক ক্লোরাইডে Fe, এরকম করে নাম দেওয়া আছে। পরে বোঝাচ্ছি, দাঁড়াও পরে বোঝাচ্ছি, সব বোঝাবো। এবার দেখো এখানে একটা ক্লোরিনের সাথে সোডিয়াম কটা লেগেছে স্যার? একটা। চলো 1, এভাবে বোঝো। আচ্ছা একটা ক্লোরিনের সাথে কটা পটাশিয়াম লেগেছে? 1। আচ্ছা একটা ক্যালসিয়ামের সাথে কটা ক্লোরিন লেগেছে? 2। একটা ম্যাগনেসিয়ামের সাথে কটা ক্লোরিন লেগেছে? তেমনি একটা ফেরাসের সাথে কটা ক্লোরিন লেগেছে? কিন্তু একটা ফেরিকের সাথে 3টে। এইভাবে যদি আমরা ছকগুলো পূরণ করি, তাহলে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে দেখবো 3, জিঙ্কের ক্ষেত্রে দেখবো 2, বাকিগুলো দেওয়া আছে। এটা হচ্ছে 1 হবে, আর তারপরটাও PbCl2, না PbCl2, এটা PbCl2 দেখতে পাচ্ছ তো? এবার যাও, ক্লিয়ার হলো? তাহলে এটা 2। এবার ম্যাল বোঝাচ্ছি, একটু দাঁড়াও, সময় দাও, বুঝিয়ে দেবো। এবার ধাতুর যোজ্যতা,
এবার তাকা, দেখা যাচ্ছে প্রত্যেকটা ধাতু যটা করে ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে সেটাই হচ্ছে তার যোজ্যতা। তাহলে সোডিয়াম কটা ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে? একটা ক্লোরিন, তাহলে সোডিয়ামের যোজ্যতা কত হবে? চল, পটাশিয়ামের যোজ্যতা। ক্যালসিয়াম কটা ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে? যোজ্যতা 2, তাহলে ম্যাগনেসিয়ামের যোজ্যতা। ফেরাসের যোজ্যতা, ফেরিকের, জিঙ্ক অ্যালুমিনিয়ামের 3, জিঙ্কের। কিউপ্রাসের কটা হবে? স্যার অ্যালুমিনিয়ামের 3 না? হ্যাঁ, এই তো 3, নাকি ভুল করলাম? ও আচ্ছা আচ্ছা, এটা অ্যালুমিনিয়াম হবে, তাই তো 3। তারপরে কত হবে? 2। আচ্ছা, কিউপ্রাসের কত হবে? কিউপ্রিকের, সিলভারের আর লেডের। তাহলে এগুলো হচ্ছে তাদের যোজ্যতা। তার মানে আমরা এখান থেকে কোনটা কোনটা এক হবে তো? না না, একই ওটা। তাহলে আচ্ছা, তাহলে এখানে আমরা একটা ধারণা পাচ্ছি, একটা ধাতু যটা ক্লোরিনের সাথে যুক্ত হবে সেটা হচ্ছে তার যোজ্যতা। ধর আমি কথা মনে বলে দিলাম, এক্স একটা ধাতু, সে ক্লোরিনের সাথে এইভাবে যুক্ত করেছে। কটা ক্লোরিন লেগেছে স্যার? তাহলে এক্স এর যোজ্যতা কত হবে? বলতে পারলাম 1। ক্লোরিনের যোজ্যতা সবসময় কি হবে? ক্লোরিনের যোজ্যতা সবসময় কি হবে? মনে থাকবে কথাটা। তাহলে একটা ধাতু যটা ক্লোরিনের সাথে যুক্ত হবে সেটা হচ্ছে তার যোজ্যতা। এখানে দেখতে পাচ্ছি আমরা ক্লোরিনের সাথে ম্যাগনেসিয়াম দুটো ক্লোরিনের সাথে বিক্রিয়া করেছে বলে আমরা এখানে দেখব যে ম্যাগনেসিয়ামের যোজ্যতা কত হয়ে গেছে? 2। কিন্তু সোডিয়াম, পটাশিয়াম এগুলো সব একটা করে বিক্রিয়া করেছে বলে এদের যোজ্যতা সব হয়ে গেছে কত? 1। ক্লিয়ার হলো? পরিবর্তনশীল যোজ্যতা। একটু আগেই দেখলাম লোহার 2 রকম, কখনো যোজ্যতা 2, কখনো যোজ্যতা 3। তেমনি কপারের ক্ষেত্রে দেখছি কখনো যোজ্যতা 2, 1, কখনো যোজ্যতা 2। কিছু কিছু মৌলের পরমাণু আছে তাদের যোজ্যতা পাল্টে যায়, অর্থাৎ কখনো যোজ্যতা হয় 1, কখনো 2, কখনো 2, কখনো 3, কখনো 2, কখনো 4, অর্থাৎ তাদের যোজ্যতা পাল্টে যায়। যেমন ধরো ফেরাম, ফেরাম মানে কি রে? লোহা। ফেরাম মানে কি? লোহা। লোহার দুটো যোজ্যতা, একটা যোজ্যতা হচ্ছে +2, একটা যোজ্যতা হচ্ছে +3। হ্যাঁ না না বলো, ঠিক বলছি তো? একটা যোজ্যতা 2 আর একটা যোজ্যতা কত? 3, প্লাসটা বাদ দে। একটা যোজ্যতা 2 আর একটা যোজ্যতা কত স্যার? 3। যে যোজ্যতা 2 তার নামের শেষে যুক্ত হবে আস, আর যে যোজ্যতা 3 তার নামের শেষে যুক্ত হবে ইক। সর্বদা এটা মাথায় রাখবি। যে যোজ্যতাটা কম সেখানে যুক্ত হয় আস, যে যোজ্যতাটা বেশি সেখানে যুক্ত হয় ইক। তাহলে যখন ফেরামের আমরা আস যুক্ত করব তখন আমটা বাদ দিয়ে কি লিখবো? ফেরাস। তাহলে ফেরাস হয়ে গেল, তার যোজ্যতা কত হবে স্যার? 2। আর ফেরিক তার যোজ্যতা কত হবে? 3। তার মানে বেশিটা হলে ইক, কম হলে আস। 2 আর 3 এর মধ্যে এক কোথায় দেখালাম রে? 2 আর 3। চল, যেমন ধর সিইউ, এটা নাম কি? কপার। কপারের 2 রকম যোজ্যতা দেখা যায়, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 1। তাহলে যেটা কম সেটা আস। কম কোনটা স্যার? আস। তাহলে এখানে কি লিখবো? কিউপ্রাস। হ্যাঁ না না বল। আর যেটা বেশি সেটা কি লিখবো? কিউপ্রিক। বুঝতে পারলাম? কিউপ্রিক, কিউপ্রাস। যেমন ধর 3 এর ইংলিশ কি বলেছিলাম? স্ট্যানাম। বুঝতে পারলাম? তাহলে কি বলেছিলাম? স্ট্যানাম। স্ট্যানামের 2 রকম যোজ্যতা হয়, একটা হচ্ছে +2 আর একটা হচ্ছে 4। 2 আর 4। 4টাকে কি বলবি তুই? ইক। 4টাকে কি বলবি? কেন? বেশি হলে কি হয়? ইক, কম হলে কি হয়? তাহলে স্ট্যানামের আম বাদ দে, তাহলে স্ট্যান আর ইক কি হবে? স্ট্যানিক। আর এটা কি হবে? স্ট্যানাস। হ্যাঁ না না বল। তাহলে এটা হচ্ছে পরিবর্তনশীল যোজ্যতা। কিছু কিছু মৌলের পরমাণুর যোজ্যতা কি হয়? পরিবর্তনশীল হয়। আরো আছে, এইটা পড়বো। কিছু কিছু মৌলের যোজ্যতা পরিবর্তনশীল হয়, একে বলা হয় পরিবর্তনশীল যোজ্যতা। যে যোজ্যতাটা বেশি সেটা হবে আস, যে যোজ্যতাটা কম হবে যে যোজ্যতাটা বেশি হবে সেটা হবে ইক, যেটা কম হবে সেটা হবে আস। যেমন ফেরাস, ফেরিক,
কিউপ্রাস, কিউপ্রিক, স্ট্যানাস, স্ট্যানিক। ক্লিয়ার হলো? বুঝতে পারলাম? এবার সংকেত লেখার কৌশল শিখবো আমরা, যে সংকেত কিভাবে লিখতে হয়। দেখো, সংকেত লেখার কৌশল সিম্পল। আমরা আগে তাদের যোজ্যতা জানতে চাইবো, তাদের যোজ্যতা জানবো। তাহলে কার্বন টেট্রাক্লোরাইড, তাহলে কার্বন টেট্রাক্লোরাইড যদি দেখো, এর সংকেত হচ্ছে CCl4। কি করে জানবো আগে দেখো, তাহলে আগে শিখে নি। যৌগে উপস্থিত একটি মৌলের চিহ্ন C, আর আরেকটা মৌল হচ্ছে Cl। নাম কি? কার্বন টেট্রাক্লোরাইড। তাহলে কার্বন আছে আর ক্লোরাইড আছে, হ্যাঁ না না বলো? বুঝতে পারছি? কার্বন আছে আর ক্লোরাইড আছে, তাহলে একটা যৌগ কার্বন আর একটা যৌগ ক্লোরাইড, ক্লোরিন। ক্লোরাইড মানে কি? ক্লোরিন, হ্যাঁ না না বলবে? এবার কার্বনের যোজ্যতা কত হয়? 4, আর ক্লোরিনের কত হয়? 1। তাহলে যৌগের সংকেত কি করে বার করব আমরা? ভালো করে শুনবো। দেখো, কার্বনের যোজ্যতা কত হলো? 4, আর ক্লোরিনের যোজ্যতা কত? 1। তাহলে কার্বনের ঘাড়ে কি যাবে? 1, হ্যাঁ না না বলো? আর ক্লোরিনের ঘাড়ে কি যাবে? 4। এটা কি শিখিয়েছিলাম, হ্যাঁ না না বলো? তাহলে কার্বন 1, Cl কত হয়ে গেল? 4। কিন্তু 1 কে আমরা লিখি না, সেই জন্য কি লিখবো? CCl। বুঝতে পারলাম? তাহলে এটা হয়ে গেল CCl4। চলো, ফসফরাস পেন্টাক্লোরাইড দেখো, ফসফরাসের যোজ্যতা কত? 5, আর ক্লোরিনের যোজ্যতা 1। তাহলে বলো তো, ফসফরাসের ঘাড়ে 1 যাবে, হ্যাঁ না না বলো? আর ক্লোরিনের ঘাড়ে 5, তাহলে PCl5 হয়ে যাবে, হ্যাঁ না না বলো? বুঝতে পেরেছি না বুঝতে পারিসনি? ক্লিয়ার হয়েছে? যদি কার্বনের সঙ্গে বাই করব সব হবে, সব করাবো। চলো, অ্যামোনিয়া, নাইট্রোজেনের যোজ্যতা কত? 3, হাইড্রোজেনের কত? 1। মানে দেখো তো হবে কিনা NH3। তেমনি সালফার টেট্রাফ্লুরাইড, সালফার 4, SF4। ঠিক বলছি তো? ঠিক বলছি তো? কি বল শ্রেয়সী, কোন যে অসুবিধা বল? যোজ্যতায় মাইনাস প্লাস দেখালাম আমি এতক্ষণ ধরে বাবা, দেখ তো একবার, তুই দেখ কোথায় যোজ্যতা আমি প্লাস মাইনাস। কি বললাম? যোজ্যতা মানে তো প্লাস মাইনাস বাদ, তাই তো শেখালাম আমি। দেখ কেন আমার মাল প্লাস মাইনাস নিলি, আমি বুঝতে পারছি না। দেখ, একটু আগেই বোঝালাম যে যোজ্যতা মানে প্লাস মাইনাস বাদ, আর তুই এখানে আমাকে কোশ্চেন করছিস স্যার যোজ্যতা মানে প্লাস মাইনাস কেন নিলেন না? না আমি কি করব এখন বল? কি আমি বুঝিয়ে দিলাম না? বল না, আমি কি করব আর? একটু আগে বুঝিয়ে দিলাম যে যোজ্যতায় প্লাস মাইনাস লাগে না, এখন বলছি স্যার প্লাস মাইনাস নিয়ে আসুন। আচ্ছা, এটা বোঝাতে পেরেছি? চলো আমরা সংকেতগুলো বানাই আবার। দেখো, Na প্লাস হলে তার যোজ্যতা কত হবে? 1। কেন? +1, প্লাস বাদ দিয়ে দিলে 1, হ্যাঁ না বল? আর F-1 মানে কত? 1। তাহলে N এর যোজ্যতাও 1, F এর যোজ্যতাও 1, তাহলে NaF, হ্যাঁ না বল? ঠিক তো? হ্যাঁ, দেওয়া আছে, ঠিক আছে থাক। আচ্ছা, K আর Br। আচ্ছা বলো, F কে লিখি ফ্লুওরাইড, তাহলে Br কে লিখবো ব্রোমাইড। আর K প্লাস কে লিখি পটাশিয়াম, হ্যাঁ না বলবে? তাহলে এর নাম কি হবে? পটাশিয়াম ব্রোমাইড, হ্যাঁ না বলো? এর নাম কি হবে? পটাশিয়াম ব্রোমাইড। তাহলে পটাশিয়াম ব্রোমাইডের K1 Br1, তাহলে নিশ্চয়ই সংকেতটা কি হবে? KBr, হ্যাঁ না বলতো? KBr এর সঙ্গে 1, বিআর এর সঙ্গে 1। ঠিক। লেড ক্লোরাইড দেখো, PB এর যোজ্যতা কত? 2, আর Cl এর কত? 1। মানে যৌগের সঙ্গে তার মানে তাকাবে PB Cl, তাহলে Cl এর ঘাড়ে কি যাবে? 2, আর PB এর ঘাড়ে 1, তাহলে PbCl2, হ্যাঁ না বল? যদি এইভাবে করতে চাই, দেখ PB এর যোজ্যতা কত? 2, Cl এর যোজ্যতা কত? 1, তাহলে 1 এখানে যাবে, 2 এখানে যাবে, হ্যাঁ না বল? তাহলে PbCl2। দেখ, বুঝতে পারছি ব্যাপারটা? তার মানে যখন আমি যৌগ সংখ্যা লিখবো তখন কোনটা প্লাস আছে মাইনাস করতে দেখতে হবে, শুধু সংখ্যাটা দেখলেই হয়েছে। ঠিক আছে, চলো দেখো, অ্যালুমিনিয়ামের যোজ্যতা কত? 3, হাইড্রক্সিলের কত? 1, তাহলে নিচে। এবার শোন, যদি OH3 লিখে দিতাম না, তাহলে H3 মনে হতো, ও নয়, তাই আমরা কি লিখবো? একটা ব্র্যাকেট, বুঝতে পারলি? যাতে OH পুরোটাই 3, হ্যাঁ না বল? সিএলও তো কি Cl? সিএলও তো হবে।
কই সিএল হওয়া উচিত? সিএল তো একটাই, ক্লোরিন। এটা তো মূলক ওএইচ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ও আর এইচ তো আলাদা। ও সিএল একই তো ক্লোরিন। সিএল মানে ক্লোরিন, একটা পরমাণু, আর ওএইচ এ হাইড্রোজেন আর অক্সিজেন আছে বাবা। তোর আলাদা জিনিস, বুঝতে পেরেছো? একটা কথা মাথায় রাখবে, মূলক থাকলে ব্র্যাকেট দেবো। কি থাকবে? মূলক থাকলে। একটু আগে মূলক শেখালাম তো, হ্যাঁ না বলবি? বলিস না যে মূলক শেখায়নি। চল এবার দেখ, এটা Na প্লাস, বল এর যোজ্যতা কত হবে? 1, হ্যাঁ না বল? এক্ষুনি শেখালাম ভাই। আর HCO3 মাইনাসের যোজ্যতা 1, তাহলে নিশ্চয়ই এটা কি লিখবো? NaHCO3। বল ব্র্যাকেট দিব, বল ব্র্যাকেট দেব। এবার তুই বল ব্র্যাকেট দিয়ে কি কোনো লাভ আছে? NaHCO3 একই তো, সেই জন্য আমরা এখানে ব্র্যাকেট দিই না। কি লিখে দিই? সোজা NaHCO3 মানে বাইকার্বনেট। বাইকার্বনেট। তাহলে এর নাম কি হবে? সোডিয়াম বাইকার্বনেট। HCO3 মাইনাস মানে কি? বাইকার্বনেট শিখিয়েছিলাম, হ্যাঁ না বলবে? চলো, ক্যালসিয়াম বাইকার্বনেট। ক্যালসিয়ামের যোজ্যতা কত? 2। আর বাইকার্বনেটের কত হবে? 1, হ্যাঁ না বল? দেখ মাইনাস আছে শুধু, হ্যাঁ না বল? শুধু মাইনাস থাকলে 1 হয়। তাহলে ক্যালসিয়ামের যোজ্যতা যদি হয় 2 আর বাইকার্বনেটের যোজ্যতা যদি 1 হয়, তাহলে এই রকম হবে, হ্যাঁ না বল? তাহলে স্যার ক্যালসিয়াম বাইকার্বনেট এইরকম হবে, হ্যাঁ না বল? তাহলে এখানে যেহেতু 2 আছে তাই হোল হবে, হ্যাঁ না বল? তাই যাও CaHCO3 হোল 2। ক্লিয়ার? CaHCO3 হোল 2 বুঝতে পারলাম। তারপর জিঙ্ক নাইট্রেট। জিঙ্কের যোজ্যতা কত স্যার? 2। নাইট্রেটের যোজ্যতা কত? 1। তাহলে যদি জিঙ্কের যোজ্যতা 2 হয় আর নাইট্রেটের যোজ্যতা স্যার যদি 1 হয়, তাহলে কি হবে স্যার? ZnNO3 হোল 2, হ্যাঁ না বলো তো? দেখো তো একবার এরকম হবে কিনা। সোডিয়াম ফসফেট কি হবে? Na3PO4, দেখো একবার হবে কিনা। Na3PO4, দেখো এরকম হয় কিনা। ক্লিয়ার? মানে n এর সঙ্গে 3 হচ্ছে PO4 এর সঙ্গে। কারণ কি PO4 এর যোজ্যতা কত? 3 আর N এর যোজ্যতা কত? 1, তাই ক্রিস ক্রস হয়ে গেল Na3PO4। ঠিক বলছি? হুম, এই যে রে বাবা এখানে। হুম, বাইরেটা কখন লেখা যাবে জানেন? কোনটা? এটা? হ্যাঁ, বাইরে লেখা যাবে না, এখানে কখন লিখবো? আরে এখানে 2, 3, 4 থাকলে লিখবো, 1 থাকলে লিখবো না। NaHCO3 CaHCO3 2, বল এটা লেখা উচিত না এরকম ব্র্যাকেটে লেখা উচিত? আর এখানে ব্র্যাকেট কেন দিচ্ছি না? বাইরে কি আছে? বুঝতে পারলাম। তোর মনে হয় তুই সব জায়গায় ব্র্যাকেট দে, কোনো ব্যাপার নাই। হ্যাঁ, যাও যাও, তোর মনে হয় তুই সব জায়গায় ব্র্যাকেট দে। কোথায়? কারণ PO4 এর শেষে তো কিছু নেই, একটাই তো আছে। তো মন হলে ব্র্যাকেট দে, কিছু দিয়ে লাভ আছে? দেখ আর কি সমস্যা বল, সমস্যা বল, আমি ক্লিয়ার করে দেবো। সমস্যা বল, সমস্যা বল, আমি ক্লিয়ার করে দেবো। বল আর কি ডাউট আছে বল, বল বল। মনে থাক, মনে হলে ডাউট বল, শিখছিস এখন, ডাউট হবে স্বাভাবিক। বল আর কি বল। হ্যাঁ, হুম, কোথায় ব্র্যাকেট দেবো এখন বুঝিসনি? যদি 1 এর বেশি সংখ্যা হয় তখন ব্র্যাকেট দিবি। মূলক হলেই ব্র্যাকেট দেওয়াটা উচিত, এরকম। ঠিক আছে? এবার এখানে 1, 2, 3, 4 থাকুক না থাকুক। ক্লিয়ার? বুঝতে পেরেছিস? চল এবার সংকেত লেখার কৌশল আমরা শিখবো। এবার তুমি যেটা বলছিলে প্লাস মাইনাস দিয়ে স্যার, এবার এই প্লাস মাইনাস দিয়ে মানে কি? এটা কি যোজ্যতা? না, এখানে মোট আধান কত হতে হবে স্যার? 0। মোট আধান কি হতে হবে? 0। এখানে দেখ N এর মাথায় কত আছে স্যার? প্লাস, আর Cl এর মাথায় কত? মাইনাস। তাহলে এখানে একটা প্লাস আর একটা মাইনাস যোগ করলে কি 0 হয়ে যায়? তার মানে আমরা কি বলতে পারি একটা N এর সাথে একটা Cl যুক্ত হবে, হ্যাঁ না বল? তাহলে একটা N আর একটা Cl যুক্ত হয়ে গেলে কি হবে স্যার? NaCl, হ্যাঁ না বল? বুঝতে পেরেছিস? সেরকমই দেখ সোডিয়াম সালফেট, তাকাই দিকে, সোডিয়ামের যোজ্যতা কত? +1
আর সালফেট কত -2। বল +1 আর -2 কোনদিন 0 হবে? +1 আর -2 0 হবে? তাই দেখ, +1 আর -2 কোনোদিনও 0 হবে না, কিন্তু 0 করতে হবে। তাহলে 0 করতে গেলে দেখ +1 এর সাথে কত গুণ করতে হবে আমাকে? 2। হ্যাঁ না না বল। দেখ +2 -2 কত হয়ে যাবে এবার? 0। +1 কার চিহ্ন স্যার? সোডিয়াম। এদিকে তাকা, -1 আর +2 কি 0 হবে? হয়ে যাবে। আমি একে 0 করব কি করে? আমি এই -1 এর সাথে যদি উল্টো করলাম, +1 প্লাস কত আছে ওখানে? -2, তাই না? দেখ এরকম, এটা 0 হবে কোনোদিনও? হ্যাঁ, না না স্যার ঠিকই আছে। কি বকছিস তোরা? +1 প্লাস অফ -2 সমান 0। এর কি 0 হবে? 0 করতে গেলে আমি কি করলাম? এখানে একটা 2 গুণ করলাম, ইচ্ছা করে 2 গুণ করলাম যাতে 0 হয়। তাহলে সোডিয়াম প্লাস, একটা প্লাস ছিল, কিন্তু একে কটা প্লাস করতে হলো? 2টো। তাহলে সোডিয়াম কটা লেগেছে আমার? আর সালফেট কটা লেগেছে? তাহলে সোডিয়াম যদি 2টো লাগে তাহলে Na2, আর সালফেট কটা লেগেছে? একটা, তাহলে SO4। বাস হয়ে গেল। বুঝাতে পারলাম? চল আর একটা দেখ, তাহলে বুঝতে পারবি। দেখ Mg+2, হ্যাঁ না না বল। তাহলে +2 আছে, আর এখানে দেখ Cl মাইনাস, মানে কত? -1। ক্লিয়ার? এদিকে তাকা এবার, বল এটা কি 0 হবে? কিন্তু আমাকে তো 0 করতে হবে, তাহলে কি করবো? -1 এর সাথে আমি যদি 2 গুণ করে দিই, হ্যাঁ না না বল। তুই বলিস না স্যার হাফ গুণ করবো, হাফ গুণ করে কি করবি? অর্ধেক পরমাণু তো দিতে পারবি না কোনোদিনও, তাই না? তার মানে আমাকে বল ম্যাগনেসিয়াম কটা লাগলো স্যার? একটাই, দেখুন +2। কিন্তু ক্লোরিন কটা লেগেছে স্যার? দুটো -1 করো। তবেই তো 0 হবে, হ্যাঁ না না বল। তবেই এখানে কত হবে? 0। সেই জন্য আমরা কত লিখবো স্যার? ম্যাগনেসিয়াম একটা, কিন্তু ক্লোরিন কটা? তাহলে MgCl2, হ্যাঁ না না বল। বুঝতে পারলাম? বুঝতে পেরেছি? চল সেরকমই দেখ, তাহলে ক্যালসিয়াম +2, তাহলে ক্যালসিয়াম +2 আর ক্লোরিন কত আছে? -1। তাহলে +2 প্লাস -1 ইন্টু 2 কত হয়ে যাবে? 0। তাহলে ক্যালসিয়াম একটা লাগবে দেখ +2, আর ক্লোরিন কটা লাগবে? 2টো। তাহলে 1 2, তার মানে কত হবে স্যার? CaCl2, হ্যাঁ না না বল। CaCl2 হবে। কেন? ক্যালসিয়াম একটা, ক্লোরিন 2টো লাগলো। এখানে দেখ +2 -2 কেটে কুটে কত হয়ে যায়? 0। তাই এখানে কি এক্সট্রা কিছু লাগবে না, তাই এর সঙ্গে কি হবে? ZNO। কিছুই লাগলো না, দুটো একটা একই হয়ে গেল। বুঝতে পারলাম? তেমনি দেখ অ্যালুমিনিয়াম অক্সাইডের ক্ষেত্রে Al আছে 3+, O আছে কত? 2-। তাহলে বল, তাহলে দেখ +3 আর +2, এটা কোনোদিনও 0 হবে না স্যার। কিন্তু লক্ষ্য কর 3 আর 2 এর লসাগু কত হয়? 6। তার মানে +3 এর সাথে যদি 2 গুণ করা হয় আর -2 এর সাথে 3 গুণ করা হয়, তাহলে দেখ 3 2 6, 3 2 6 কেটে কুটে কত হয়ে যাবে? 0। তাহলে অ্যালুমিনিয়ামের ঘাড়ে কটা লাগবে স্যার? 2টো, হ্যাঁ না না বল। আর অক্সিজেন কটা লাগবে স্যার? 3টে। তাহলে অ্যালুমিনিয়াম যেহেতু 2টো লাগছে, কি লিখবো? Al2। আর ও কটা লাগছে স্যার? 3টে, তাই O3, তাই না? বুঝতে পেরেছি? এবার ক্লিয়ার হয়ে গেল নাকি? তাহলে Al2O3 কি করে হলো? জটা লাগবে, কেটে কুটে আমাকে কি করতে হবে? চার্জটাকে কি করতে হবে স্যার? 0। চার্জটাকে কি করতে হবে? দেখো ম্যাগনেসিয়াম অক্সাইড Mg কত আছে? +2, ও কত আছে? -2। এরা কি কেটে কুটে 0 হয়ে যাবে? হ্যাঁ স্যার। তাই কত হয়ে যাবে স্যার? MgO, হ্যাঁ না না বলো। আবার দেখো +3 2-, তাহলে এখানে 2 লাগবে, আর এখানে কত লাগবে স্যার? 3, হ্যাঁ না না বলো। এক্ষুনি শেখালাম, ইয়েস অর নো? ঠিক বলছি তো? তাহলে Fe2O3, এই তো Fe2O3। বলো এখানে আছে -2, এখানে আছে +1, তাহলে +1 আর -2 কি 0 হবে? না স্যার। তাহলে এখানে কত গুণ করতে হবে স্যার? 2। তাহলে Na2 S একটা, তাহলে কত হয়ে যাবে? Na2S। দেখ বুঝতে পারলি? আর বাকি ওটা কি এসি থাকবে। আর এখানে দেখ প্লাস মাইনাস কেটে কুটে কত হয়ে যাচ্ছে? 0। তাই এটা কত হয়ে যাবে? KF।
বুঝতে পারলাম? ক্লিয়ার হলো? চোখে কি হলো বাবা? যাও যাও যাও, পড়াশোনা বাদ দিয়ে টয়লেটে যাও। ঠিক আছে, চলো। রাসায়নিক বিক্রিয়া কাকে বলে? রাসায়নিক বিক্রিয়া কাকে বলে? এই যে আমরা বলছি হাইড্রোজেনের সাথে অক্সিজেন বিক্রিয়া করে কি তৈরি করছে? জল। কার্বনের সাথে অক্সিজেন বিক্রিয়া করে তৈরি করছে কি? কার্বন ডাই অক্সাইড। এগুলো হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। অর্থাৎ এক বা একাধিক পদার্থ বিক্রিয়ার ফলে নতুন পদার্থ উৎপন্ন হয় বা একটি পদার্থ ভেঙে গিয়ে একাধিক পদার্থ উৎপন্ন হওয়ার যে ঘটনা তাকে বলছি আমরা রাসায়নিক বিক্রিয়া। যেমন ধরো আমরা যদি পোড়া চুনের বা জলের মধ্যে পোড়া চুন দিই তাহলে তৈরি হয় কলি চুন। এটা একটা রাসায়নিক বিক্রিয়া। যেমন ধরো যেমন ধরো সূর্যালোকের উপস্থিতিতে গাছেরা খাদ্য তৈরি করছে নাকি রে, তাহলে এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। তাহলে এগুলো সমস্ত কিছু হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। তাহলে রাসায়নিক বিক্রিয়া কাকে বলে? একাধিক পদার্থ মিলে নতুন পদার্থ তৈরি হওয়া বা একটা পদার্থ ভেঙে গিয়ে একাধিক পদার্থ তৈরি হওয়া, এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থ কাকে বলে? উদাহরণ দিচ্ছি, ধরো কার্বন আর অক্সিজেন এরা মিললো দিয়ে তৈরি করলো কি স্যার? কার্বন ডাই অক্সাইড। তাহলে কার্বন আর অক্সিজেন যুক্ত হয়ে তৈরি হলো কার্বন ডাই অক্সাইড। এটা হচ্ছে কি? একটা রাসায়নিক বিক্রিয়া। হ্যাঁ না না বলো? কারণ কার্বন আর অক্সিজেন পরস্পর যুক্ত হয়ে তৈরি করছে কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইড তৈরি হওয়ার এইদিকে বাঁ দিকে যেগুলো দরকার বিক্রিয়া করতে, যেগুলো কাজে লাগছে, তাদেরকে বলছি আমরা বিক্রিয়ক। কি বলছি? বিক্রিয়ক। আর বিক্রিয়ার ফলে যা তৈরি হচ্ছে তাকে বলছি বিক্রিয়াজাত পদার্থ। তাহলে বিক্রিয়ক কাকে বলে? যে সমস্ত পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। হ্যাঁ না বলো? যেমন এখানে কি তৈরি করলো? কার্বন আর অক্সিজেন, এরা কি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করলো? হ্যাঁ স্যার। যেহেতু এরা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করলো তাই এদেরকে কি বলছি আমরা? বিক্রিয়ক। আর কি বিক্রিয়াজাত পদার্থ কাকে বলে? রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কের বিক্রিয়ার ফলে যা উৎপন্ন হয় তাকে কি বলছি? বিক্রিয়াজাত পদার্থ। তাই বিক্রিয়ক পদার্থ হচ্ছে তারাই যারা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। বিক্রিয়াজাত পদার্থ কি? বিক্রিয়ার ফলে যা উৎপন্ন হয় তাকে কি বলা হয়? বিক্রিয়াজাত পদার্থ। ফ্লুরিন আর অক্সিজেন মিলবে না, তৈরি হয় না। সবাই সবার সাথে বিক্রিয়া করবে না তো। রাসায়নিক সমীকরণ কাকে বলে? জল তৈরি হবে। যেমন ধরো হাইড্রোজেন আর অক্সিজেন পরস্পর যুক্ত হয়ে তৈরি হবে জল। H2 আর O2 টা বিক্রিয়ক আর H2O টা বিক্রিয়াজাত পদার্থ। দাঁড়াও, আমরা হাইড্রোজেন আর অক্সিজেন পরস্পর যুক্ত করে তৈরি করছি জল। এখন চিহ্নর সাহায্যে কোন রাসায়নিক বিক্রিয়াকে সংক্ষেপে প্রকাশ করাকে বলা হয় রাসায়নিক সমীকরণ। যেমন ধরো আমরা এখানে লিখতে পারতাম কার্বন প্লাস অক্সিজেন দিয়ে কি লিখতাম? কার্বন ডাই অক্সাইড। এইসব লেখার থেকে কি C+O2 কত হয়ে গেল? CO2। কত সহজ। হ্যাঁ না বলো? তাহলে চিহ্ন সংকেতের সাহায্যে কোনো বিক্রিয়াকে প্রকাশ করব এবং সেখানে যদি কোনো শর্ত দরকার, যেমন ধরো অনুঘটক, উষ্ণতা, চাপ, সেগুলোকেও প্রকাশ করব, যার মাধ্যমে তাকে বলছি রাসায়নিক সমীকরণ। এখন এই রাসায়নিক সমীকরণের মধ্যে বাঁ দিকে মোট বিক্রিয়ক বা বিক্রিয়ক পদার্থ আর ডান দিকে মোট বিক্রিয়াজাত পদার্থ সমান হতে হবে। যেমন ধরো এখানে বাঁ দিকে কার্বন কটা আছে স্যার? একটা। অক্সিজেন কটা আছে? কার্বন কটা আছে? এদিকেও দেখো একটা, মিলে গেল। এখানে অক্সিজেন কটা আছে স্যার? দুটো। এখানে অক্সিজেন কটা হতে হবে? দুটো, মিলে গেল স্যার। এই বিক্রিয়াটাকে এইভাবে না লিখে যদি আমি H2+O2 দিয়ে H2O লিখতাম, দেখো মিলবে না। H2 দেখো দুটো মিলে গেছে, ও এখানে কটা আছে? দুটো। এখানে ও কটা আছে? একটা। বাস, বিক্রিয়া হবে না। তাহলে এইটাকে বলবো রাসায়নিক সমীকরণ, কিন্তু সমতা বিধান করা নাই। সমতা বিধান মানে বাঁদিক ডান দিক সমান নয়। হ্যাঁ না বলো? তাহলে একটা রাসায়নিক সমীকরণ সর্বদা বাম দিকের মোট বিক্রিয়ক পদার্থ আর ডান দিকের মোট বিক্রিয়াজাত পদার্থ সর্বদা সমান হতে হবে, তখন তাকে বলা হয় সমতা বিধান করা। অর্থাৎ একটা রাসায়নিক বিক্রিয়া সর্বদা কি হয়ে যাবে? সমতা বিধান থাকবে।
তাহলে একটা রাসায়নিক সমীকরণকে সর্বদা সমতা বিধান করে রাখতে হবে, সমতা বিধান। তাহলে আমরা সেটা দিয়ে শিখি। প্রথম বিক্রিয়া দেখো H2 প্লাস O2, এখান থেকে যদি তুমি H2O বানাতে চাও, H2 প্লাস O2 এখান থেকে কি বানাতে চাও, H2O, তাহলে প্রথমে দেখো কোনটা কোনটা মিলছে। স্যার হাইড্রোজেন দেখুন মিলে গেছে, ও মেলেনি। আচ্ছা এখানেও কটা আছে, এখানেও কটা আছে, তাহলে ওকে তো তুমি কমাতে পারবা না, কমাতে পারবা? তাহলে এক কাজ করে এখানে 2 লিখে দাও। তুমি এই দিকে 2 লিখতে পারবা না, এটা তোমার ক্ষমতার বাইরে। তার মানে তুমি ডান দিকে নিচে কিছু লিখতে পারবে না। সব সময় এই জায়গাগুলো তুমি ইউজ করবে, এই জায়গাগুলো। ক্লিয়ার? চলো এবার দেখ H2 এর আগে কেন এই 2 লিখলাম? কোথায় লিখবো আমি? মানে এই তাহলে মানে তো তাহলে বোঝাবে 2 H2 দিয়ে উপর 2। হ্যাঁ, তো তুমি তো H2 2O2 ভরে দেবা এরকম নাকি, যা ইচ্ছা তাই, যেখানে ইচ্ছা। জল না বাবা, জলের মাঝে কাকে ঢোকাবো এখন তুমি? তাহলে জল আর জল থাকবে? তাই যেটুকু বলছি শোনো, সমতা বিধানের সময় এইটা H2 প্লাস O2 ইকুয়াল টু H2O, তুমি শুধু এই ফাঁকা জায়গাটায় কিছু বসাতে পারবে, আর কোনো জায়গায় হাত দিতে পারবে না, কোনো জায়গায় কিছু চেঞ্জ করতে পারবে না, ওই 3টে জায়গা ছাড়া। তার মানে এইটা এইটা এগুলো ছাড়া হবে না কিছু ইউজ। ক্লিয়ার? দেখো তাহলে এখানে হাইড্রোজেন একটা আছে, কিছু নাই মানে কত আছে? এখানে অক্সিজেন কিছু নাই মানে কটা আছে? একটা। আর এখানে কত আছে? একটা। মেলেনি, মেলাতে হবে। দেখ তাহলে হাইড্রোজেন তো মিলে গেছে, হ্যাঁ না বল? দেখ এখানে অক্সিজেন আছে দুটো, এখানে অক্সিজেন কটা আছে? একটা। চল এখানে এক কাজ করি, 2 লিখে দিই। দেখ যখনই এখানে আমি 2 লিখে দেবো কেটে, তাহলে দেখ দুটো অক্সিজেন মিলে গেল, হ্যাঁ না বল? কি করে স্যার? এ তো O2 আর এটা 2O, আরে O2 মানেও তো দুটো অক্সিজেন যুক্ত হয়ে তৈরি হয়েছে, হ্যাঁ না বল? তাই O2 মানে 2O। ক্লিয়ার? বুঝতে পেরেছিস? তার মানে দুটো অক্সিজেন, স্যার একটা অক্সিজেন, এখানে দুটো অক্সিজেন মিলে গেল, কিন্তু এখানে কটা হাইড্রোজেন হয়ে গেছে? 4টে। তাহলে এখানে যদি আমি 2 ভরে দিই তাহলে কি 4টে হাইড্রোজেন হয়ে যাবে? কি করে স্যার? দুটো হাইড্রোজেন, আর এখানে 2 আছে, 2 2 কত? 4। মোট কটা হাইড্রোজেন? 4টে হাইড্রোজেন। দেখ তাহলে ব্যালেন্সের বিক্রিয়াটা কি দাঁড়ালো? 2H2 প্লাস O2 মানে কত হয়ে গেল? 2H2O। কে বুঝিসনি বলবি এবার আমাকে, কে বুঝিসনি আমাকে বলবি এবার। বুঝেছো সবাই? বুঝেছো সবাই? বুঝলাম না, এই দুইটা হাইড্রোজেনের সাথে যুক্ত। হাইড্রোজেন কটা আছে এখানে, আর আগে কটা আছে? কত হয়ে গেল? অক্সিজেন কটা আছে, তার আগে কটা আছে? তো কটা অক্সিজেন হলো? এখানে অক্সিজেন কটা আছে? তো কি অক্সিজেন কোথায়? 4টে। কি খুঁজছো তুমি? মানে এদিকে তাকাও, এটা Cl2, কটা ক্লোরিন আছে এখানে? এখানে দুটো ক্লোরিন পরমাণু আছে, তবেই তো Cl2 হয়েছে। ক্লিয়ার? এবার বলো 2Cl2 মানে কি? দুটো Cl লিখতে পারবো, হ্যাঁ না বলো? তাহলে টোটাল কটা হলো? কি দুটো, কোথায় কি দুটো? বলো এবার, বলো এবার বলো আমাকে সমস্যা বলো। হাইড্রোজেন তো 4টে হলো, আর অক্সিজেন হাইড্রোজেন কেন 4টে হবে? ওটা তো দুটো থাকার কথা। আরে এখানে 4টে হলো, সেরকম তো আমি এখানেও 4টে করে দিলাম বলেই তো মিললো। এখানে 4টে করলাম তো, এখানে তো দুটো রাখিনি তো। তোমাকে কি বললাম? বাঁ দিকে যটা হবে ডান দিকেও তটাই থাকতে হবে। বুঝতে পেরেছি না বুঝতে পারিসনি? না বুঝতে পারিসনি? বাঁ দিকে যটা থাকবে ডান দিকেও তটাই থাকতে হবে, না তো হবে না। বুঝতে পেরেছিস? এই দেখ এখানে কর, দেখ তাহলে বুঝতে পারবি। তাকা এদিকে দেখ, তাকা দেখ। চল তাহলে এইগুলো ফাঁকা নাকি, এখানে বসাতে পারবো আমরা, হ্যাঁ না বলবি? চল সি কটা আছে? একটা। দেখ সি মিলে গেছে, কিন্তু ও কটা আছে স্যার? দুটো, কিন্তু ও তো এখানে একটা। তাহলে সবার আগে এখানে কি বসাবো? 2, হ্যাঁ না বল? তাহলে অক্সিজেন কটা হয়ে গেল? কিন্তু কার্বনও কটা হয়ে গেছে? দেখ অক্সিজেন দুটো হয়ে গেছে, কার্বনও কটা হয়ে গেছে? তাহলে কার্বন দুটো হয়ে গেছে, মানে এখানে কটা বসাতে হবে আমাকে? বল মিলে গেল কিনা, হ্যাঁ না বল? দেখ তাহলে 2C প্লাস O2 মানে কি হয়ে যাবে? 2CO। দেখ তো, দেখ কার্বন কটা? দুটো, এই দেখ দুটো কার্বন।
অক্সিজেন কটা? দুটো। এইটা দুটো অক্সিজেন, বাস মিলে গেল। হ্যাঁ না বল, তুই বুঝতে পেরেছিস? অন্যদিকে তাকাচ্ছিস কেন? এত এত ধ্যান ভ্রষ্ট হচ্ছে কেন তোর? ইরিটেশন লাগছে, বিরক্ত লাগছে, অনেকক্ষণ বেশি পড়িয়ে দিয়েছি, তাহলে এরকম করছিস কেন? এদিকে তাকা, দেখ Fe2O3 বল, এখানে Fe কটা আছে? দুটো। আচ্ছা এখানে O কটা আছে? C কটা আছে? এখানে Fe কটা হতে হবে তাহলে? দুই বসিয়ে দেবো। হ্যাঁ না বল। আর বল O কটা আছে? তিনটে। তাহলে এখানে কটা বসাতে হবে? O কি তিনটে হয়ে গেল? কিন্তু দেখ কার্বন কটা হয়ে গেছে? তিনটে। তাহলে আগে কটা বসিয়ে দিব? দেখ মিলে গেল কিনা বল এবার। কে বুঝিসনি বল? দেখ আবার মিলা। Fe কটা আছে? দুটো। দেখ দুটো Fe, ঠিক। O কটা আছে? তিনটে। এই দেখ তিনটে O। আর তিনটে কার্বন ছিল বলে এখানে কটা কার্বন করে দিলাম? তিনটে। তুমি বলবা যে স্যার এখানে কেন তিনটে বসাচ্ছেন? সমান করার জন্য তো। যদি আমি তিন না বসাই, ঠিক আছে বসাবো, না মিললো না, মিললো না, মিলবে? আর তুমি যদি বলে এগুলো চেঞ্জ করবো না, চেঞ্জ না করলে তো কিছুই মিলাতে পারবি না, এলে এভাবেই থেকে যাবে সেটা, তাহলে তো কিছুই হবে না। তোকে তো সেটাই তো জানতে চাইছে যে আমি কি করলে এগুলো হবে। ঠিক ঠিক বলছি তো? যেমন ধরো এদিকে দাঁড়াও, দেখো এখানে বলো এনে কটা আছে, কিন্তু এখানে এনে কটা আছে? কিছুই নেই, মানে এখানে কত বসবে? দুই। বল এনে মিললো? হ্যাঁ না বল। এবার দেখ কি মেলাবি। সিএল এখানে কটা হয়ে গেল? কিন্তু এখানে সিএল কটা আছে? একটা। কি? দুই। ক্লিয়ার হলো? এবার বল সি কটা আছে? একটা। এখানে সি কটা আছে? সি এখানে কটা আছে? একটা। মিলে গেছে সি? হ্যাঁ না বল। এবার অক্সিজেন মেলা। তিনটে অক্সিজেন, এখানে দেখ দুটো অক্সিজেন আর এখানে একটা অক্সিজেন, তাহলে টোটাল অক্সিজেন কটা হয়ে গেল? দেখ অক্সিজেনও মিলে গেল। আর হাইড্রোজেন এখানে কটা আছে স্যার? দুটো। এখানে হাইড্রোজেন কটা আছে? দুটো। দেখ মিলে গেল। হ্যাঁ না বল। বুঝতে পারলি এবার কি করে মেলাচ্ছি? ক্লিয়ার হয়েছে? চল এবারটা 2 দিয়ে রেখেছে, এবার এখানকার গল্প দেখ। দেখ এইটা ভাঙ, 2PbNO3 মানে বোঝ। এটা মানে বোঝায়, ভালো করে শুনবি। মানে হচ্ছে পিবি আছে কটা? দুটো। পিবি কটা আছে? পিবি দুটো আছে। আবার দেখ এই দুই এর সাথে গুণ। হ্যাঁ না বল, ভালো করে শুনবি। তাহলে এই দুইটা কিন্তু এখানে গুণ আছে। পিবি দুটো, কিন্তু NO3 বাইরে কটা দুই আছে? দুই। তাহলে NO3 বাইরে অ্যাকচুয়ালি আছে কত? 4। হ্যাঁ না বল। তার মানে অ্যাকচুয়ালি NO3 বাইরে কত আছে স্যার? 4। তাহলে NO3 বাইরে 4 আছে, মানে নাইট্রোজেন কটা আছে স্যার? 4টে। আর অক্সিজেন 3 4 অক্সিজেন 12টা আছে। কে বুঝলি না বল? 2PbNO3 মানে কি? পিবি আছে দুটো, 2 2 4, তাহলে নাইট্রোজেন আছে কটা স্যার? 4টে। 2 2 4 3 4 12, অক্সিজেন কটা আছে? 12টা। ক্লিয়ার হলো? তাহলে চল হিসাব বুঝলাম। পিবি কটা আছে স্যার? দুটো। হ্যাঁ না বল। তাহলে এখানে কত বসাবো? 2। হ্যাঁ না বল। পিবি মিলে গেল। চল এবার নাইট্রোজেন মেলা। নাইট্রোজেন কটা আছে? 4টে। এখানে নাইট্রোজেন কটা দিয়ে দিব? বল। নাইট্রোজেন মিলে গেল। এবার অক্সিজেন মিলা। এখানে অক্সিজেন কতগুলো আছে? 12টা। তাহলে এখানে দুটো অক্সিজেন আর 4 2 8, 8 আর 2 কটা হয়ে গেল? 10টা। হ্যাঁ না বল। আর এখানে দুটো 12টা। দেখ মিলে গেল। হ্যাঁ না বল। বুঝতে পারলাম? কে বুঝতে পারিসনি বল? দেখ ডিকোডিংটা বোঝ। 2PbNO3 মানে পিবি আছে দুটো, নাইট্রোজেন কটা আছে? 4টে, ভেঙে করালাম এক্ষুনি। আর অক্সিজেন কটা আছে স্যার? 12টা। তাহলে দুটো পিবি আছে বলে 2 দিয়ে দিলাম, পিবি দুটো হয়ে গেল। আর নাইট্রোজেন 4টে আছে বলে এখানে 4 বসালাম, তাহলে নাইট্রোজেন 4টে হয়ে গেল। এবার অক্সিজেন হিসাব করো। দেখো 4 2 8 খানা অক্সিজেন, আর এখানে দুটো অক্সিজেন 10টা, আর এখানে দুটো 12টা। দেখো 12টা অক্সিজেন মিলে গেল। ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো? এবার দেখো এখানে Ag2S, এজি কটা আছে স্যার? দুটো। তাহলে এখানে কত বসিয়ে দিব? 2Ag বসিয়ে দিলাম। আচ্ছা দেখো এস কটা আছে? একটা। এখানে এস কটা? একটা। মিলে গেল। এবার দেখো নাইট্রোজেন কটা আছে? একটা। অক্সিজেন কটা আছে স্যার? 3 2 6টা, কিন্তু এখানে তো 3টে আছে, তাহলে এখানে 2 বসবে। হ্যাঁ না বল। ক্লিয়ার হলো? তাহলে 2HNO3
দেখ আর কিছু আছে বা কি সব মিলে গেলো, দেখ ঠিক তো, বুঝতে পারলাম। চল এবার দেখ P4I2 PI3, তুই বল চারটে আছে। P 4টে আছে, তাহলে এখানে কত বসাতে হবে 4, হ্যাঁ না না বল, ঠিক বলছি। দেখ কিন্তু I কটা হয়ে গেল বলতো 12টা, হ্যাঁ না না বল, 3 4 12, তাহলে 12 করার জন্য এখানে কটা লিখবো 6, 6 2 12, বুঝতে পারলাম। মানে ওদিকে চারটে এদিকে হ্যাঁ। চারটে ওদিকে 12টা এ 12টা আই। এবার এই কটা বাড়িতে হোমওয়ার্ক নিতে হবে, পারবো? এই কটা বাড়িতে হোমওয়ার্ক আকারে নিতে হবে নেক্সট দিন, বাকিটা আমরা নেক্সট দিন করাবো। রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ একটু বাকি রাখি, পুরোটা না করিয়ে, নাকি করিয়ে দেবো আজকে? অনেকটা পড়িয়ে দিয়েছি তো। সমতা বিধান, চারটে আছে। হ্যাঁ তিনটে চারটে। ও ঠিক আছে।